আমরা আজকে মডেলিং পড়াশোনা করব, অর্থাৎ এসি মডেলিংয়ে পড়াশোনা করব। বিজেটির যে এসি মডেলিংগুলো করা হয় সেগুলো শিখব। কিন্তু ডিসি মডেলিং আমরা পড়ছি, আমরা যখন বিজেটি অ্যানালাইসিস করছি তখন যে ডিসি সোর্স দিয়ে যে ম্যাথগুলো ছিল ওগুলো আমরা করে আসছি। ওগুলোর থেভেনিন ইকুইভ্যালেন্ট বলেন বা যা কিছু বলেন মোটামুটি আমরা করে আসতে পারছি। কিন্তু এসি মডেলিং আমরা এখনও শিখি নাই। আমরা আজকে এসি মডেলিং করব। কিন্তু তার আগে গত ক্লাসটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ এসি সিগন্যাল যদি কোনো একটা অ্যাম্প্লিফায়ার আমি ইনপুট করি তাহলে তার রেসপেক্টে বেস কারেন্ট কত হবে, কালেক্টর কারেন্ট কত হবে, এমিটার কারেন্ট কত হবে, সেগুলো আমরা কিন্তু জানছি। তো ওইগুলোর উপর বেসিস করেই কিন্তু আমরা পুরোপুরি মডেলিং ডিপেন্ড করবে। এই জন্য আগের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই পুরো সিরিজটার জন্য। প্রথম ক্লাসটা একেবারে না টেনে একেবারে ধীরে সুস্থে শেষ করতে হবে, তাহলে এই ক্লাসগুলো কোনো প্যারা মনে হবে না। কিন্তু ফার্স্ট ক্লাস যদি কেউ তাড়াহুড়া করে করতে যায় বা ফার্স্ট শেষ করতে যায় তার কিন্তু খবর আছে। তো আমরা আজকে মডেলিং পড়বো মেইনলি। তো মডেলিং পড়ার জন্য তো আজকে মেইনলি এসি মডেলিং পড়বো। হ্যাঁ, বিজেটির এসি মডেলিং অফ হচ্ছে আমাদের বিজেটি। ওকে, তো বিজেটির এসি মডেলিংয়ের জন্য আমরা যেই বিজেটি বা যেই কনফিগারেশনটা চুজ করব সেই কনফিগারেশনটা হচ্ছে এরকম যে এটা একটা ট্রানজিস্টর। তো এই ট্রানজিস্টরের আমরা এনপিএন ট্রানজিস্টর চুজ করি, বায়াসিং ভোল্টেজ আমরা এখানে দিলাম আর এখানে আমাদের সেই সিগন্যাল অ্যাপ্লাই করলাম। ওকে, প্লাস মাইনাস এইটা। তো এটাকে বলবো হচ্ছে সব ডিসি, তাহলে সবগুলো ক্যাপিটাল, আর এগুলো এসি সিগন্যাল, তাহলে সবগুলো কী হবে ছোটো হাতের ভিবিই। ওকে, আর এইখানে কালেক্টরকে আমরা গ্রাউন্ড করে দিব। তো এটা হচ্ছে আমাদের সেই আরসি, এই বরাবর হচ্ছে কি ভিসিসি। তো এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে কি ইমিটার, দেন এটা হচ্ছে কালেক্টর। তো আমরা জানি আমরা যখন ডিসি মডেলিং পড়বো, ডিসি অ্যানালাইসিস করব, এইটার আমরা এসি মডেলিং পড়বো আজকে। তো আমরা যদি একটা সার্কিটের মোটামুটি এসি মডেলিং করতে পারি, আমরা যে কোনো কনফিগারেশন, সেটা হোক ভোল্টেজ ডিভাইডার, সেটা হোক কমন কালেক্টর, সেটা হোক কমন বেজ, সেটা কমন ইমিটার, সেটা ফিডব্যাক বায়াস মেথড হোক, যে কোনো কনফিগারেশনেরই বা মিসেলেনিয়াস যেগুলো আছে আমাদের কাছে, যে কোনো ধরনের কনফিগারেশনের আমরা কী বের করতে পারবো, এই এসি অ্যানালাইসিস তার উপর আমরা করতে পারবো। তো ডিসি অ্যানালাইসিস করার জন্য যে স্টেপগুলো আমাদের ফলো করতে হয় আমি একটু রিকল করি। ডিসি অ্যানালাইসিস যদি করতে হয়, ডিসি অ্যানালাইসিস করার জন্য তার মানে যখন আমি ডিসি অ্যানালাইসিস করব তখন তো আমাদের এসি সোর্স বা সিগন্যাল থাকার কোনো দরকার নাই, শুধু কোন সোর্স থাকবে, ডিসি সোর্স থাকবে ডিসি অ্যানালাইসিসের সময়। তার মানে আমরা ফার্স্ট পার্টটা কীরকম হবে, ডিঅ্যাক্টিভেট all the AC sources। ওকে, তার মানে আমরা সব এসি সোর্সকে কী করে ফেলবো, ডিঅ্যাক্টিভেট করে দেবো। এসি সোর্স অথবা সিগন্যাল বলতে পারি আমরা, এটাকে পুরোপুরি আমরা ডিঅ্যাক্টিভেট করে দেব। ওকে, আর সেকেন্ড স্টেপ যেটা হবে, আমরা ডিসি অ্যানালাইসিসের বেলায় ডিসি যখন অ্যাপ্লাই করব তার মানে শুধু ডিসি সোর্স থাকবে, আর ডিসি সোর্সের আমরা ফ্রিকোয়েন্সি জানি কত, 0, অতএব রিঅ্যাক্ট্যান্স হবে কত, 1/j⍵c, মানে কত হবে ইনফিনিটি। তার মানে এই ডিসি সোর্সের বেলায় আমাদের ক্যাপাসিটর রিঅ্যাক্ট্যান্স কেমন হবে, ইনফিনিটি। সুতরাং আমরা কি বলবো, ডিঅ্যাক্টিভেট না বলে আমরা বলবো ওপেন। কি বলবো, ওপেন। তাহলে ওপেন অল দ্য ক্যাপাসিটরস, সেকেন্ড স্টেপ এটা আমাদের। থার্ড স্টেপ কি ভাই, আমরা আইসি বের করব, দেন এখান থেকে আমরা কি বের করব, জিএম বের করব, এবং চেক করতে হবে ওই ট্রানজিস্টরটা আমার কি অ্যাক্টিভ মোডে আছে কি না সেটা চেক করতে হবে, বা সে অ্যাক্টিভ রিজিয়নে আছে কি না। দেন অ্যাক্টিভ রিজিয়নে থাকা অবস্থায় আমরা কি বের করব, তার আইসি বের করব এবং জিএম বের করব। তো এইগুলো হচ্ছে ডিসি অ্যানালাইসিসের স্টেপ। এই ডিসি অ্যানালাইসিস করার পরে আমরা জানি ডিসি অ্যানালাইসিস করে শেষ করার পরে আমাদের জিএমটা আমাদের জন্য কি খুবই ইম্পর্টেন্ট।
তাহলে এই জিএমটা লাগবে আমাদের এসি অ্যানালাইসিসে। তাহলে ডিসি অ্যানালাইসিস স্টেপগুলো শেষ, আমরা এখন চলে যাব কোন অ্যানালাইসিসে? এসি অ্যানালাইসিসে। তাহলে আমরা যদি এসি অ্যানালাইসিস করতে চাই, তাহলে এসি অ্যানালাইসিস করতে গেলে ওরকম একই কথা, শুধু কোন সোর্স থাকতে হবে? এসি সিগন্যালগুলো থাকতে হবে, তখন ডিসি সোর্সকে ডিঅ্যাক্টিভ করতে হবে। তাহলে একই কথা, ডিঅ্যাক্টিভেট অল দ্য ডিসি সোর্স। ওকে, আর সেকেন্ড স্টেপ, আমরা অ্যান্টেনা দিয়ে মেইনলি যে সিগন্যালগুলো রিসিভ করি, অ্যান্টেনা দিয়ে সিগন্যালগুলো রিসিভ করি, ওগুলো ফ্রিকোয়েন্সি কেমন? অনেক বেশি, মানে অনেক বেশি, খুবই, সেটা ইনফিনিটির কাছাকাছি। তাহলে ইনফিনিটি ঠিক বলা যাবে না, মানে অনেক বেশি, মানে মেগাহার্টজ, গিগাহার্টজ বা কিলোহার্টজ এই রেঞ্জের। তো ওই অবস্থায় ক্যাপাসিটর ইনফিনিটির মতো, ক্যাপাসিটর যে নিচের টার্ম এক্সির ওইটা ইনফিনিটির মতো বিহেভ করে, মানে কত? তার বাধা হবে 0। সুতরাং এক্ষেত্রে আমি ইনফিনিটি বিধায় আমি রিঅ্যাক্ট্যান্স তাকে ওপেন করতেছিলাম ডিসির বেলায়, কিন্তু এসি অ্যানালাইসিসের বেলায় তার রিঅ্যাক্ট্যান্স কত হবে? 0, মানে এসিকে সে কোনো প্রকার কি দেবে না, বাধা দিবে না। তো এক্ষেত্রে আমরা কি বলতে পারি? তাহলে এক্সি 0 মানে কি? শর্ট করতে হবে। তাহলে শর্ট অল দ্য ক্যাপাসিটর। এই দুটো কথা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যখন আমরা এসি অ্যানালাইসিস করব তখন ডিসিকে ডিঅ্যাক্টিভ করব আর ক্যাপাসিটরগুলোকে শর্ট করে দিব। একইভাবে যখন ডিসি অ্যানালাইসিস করব তখন ডিঅ্যাক্টিভেট করব এসিগুলোকে আর ওপেন করে দেবো ক্যাপাসিটরগুলোকে। আর থার্ড স্টেপ, এক্সট্রা একটা স্টেপ আছে, আইসি অ্যান্ড জিএম বের করে রাখবো যাতে পরবর্তী অ্যানালাইসিসে আমাদের আসতে সুবিধা হয়। তো এই হচ্ছে আমাদের স্টেপগুলো। তো এই স্টেপে কনফিউশন প্রচুর হয়। কোন জায়গায় কনফিউশন হয়? যে ভাই আমি যখন এসি অ্যানালাইসিস করব তখন বুঝতে পারলাম যে আপনি ডিঅ্যাক্টিভ করবো। কাকে ডিঅ্যাক্টিভেট করবো ভাই? আমরা ডিসি সোর্সকে ডিঅ্যাক্টিভেট করব। তো ঝামেলা তখনই প্যাচ পড়ে যাইতে হয় ভাই, যে আমরা যখন ডিঅ্যাক্টিভেট করে দেবো ডিসি সোর্সগুলোকে, তখন তো ভাই এটা ডিঅ্যাক্টিভেট মানে এখানে নাই। ডিঅ্যাক্টিভেট বলতে আমরা কী বুঝি? ভোল্টেজ সোর্স থাকলে শর্ট, কারেন্ট সোর্স থাকলে ওপেন, এটা দ্বারা আমরা ডিঅ্যাক্টিভেট বুঝাই। তো এটাকে যদি ডিঅ্যাক্টিভেট করে দিই তাহলে ভোল্টেজ সোর্স মানে কি? শর্ট করে দাও। যখন আমরা এসি অ্যানালাইসিস করতেছি এই ডিসি সোর্সগুলো কি শর্ট করে দাও। তাহলে ডিসি সোর্স যদি না থাকে ভাই, এইখানে তো ভোল্টেজ দেওয়ার মতো কেউ নাই, বা বায়াসিং ভোল্টেজ ফিক্স করার মতো কেউ নাই। তাহলে বায়াসিং ভোল্টেজ ফিক্স করা না থাকলে তো দেখা যাবে একটা সাইকেলে অন হচ্ছে, একটা সাইকেলে অফ হচ্ছে, অন হচ্ছে, অফ হচ্ছে, অন হচ্ছে, অফ হচ্ছে ট্রানজিস্টরটা। তো আসলে তো বায়াসিং থাকলো না। তো আমরা এই কনফিউশনগুলো একটু এই কনফিউশনগুলো আমরা একটু দূর করি, দেন তারপরে আমরা সরাসরি অ্যানালাইসিসে ঢুকবো। কারণ এই কনফিউশনগুলো খুবই ইম্পর্টেন্ট এবং হওয়াটা স্বাভাবিক সবার জন্যই। যে ভাই আপনি ডিঅ্যাক্টিভেট করতেছেন ডিসিগুলোকে, তাহলে ডিসিকে যদি ডিঅ্যাক্টিভেট করে দেন তাহলে এসি অ্যানালাইসিসের সময় তো ডিসি থাকবে না। আর ডিসি সোর্স না থাকলে বায়াসিং দিবে কে? আর বায়াসিং না দিলে ট্রান্সফার অ্যাক্টিভ হবে কীভাবে? অর্থাৎ এই কনফিউশনগুলো খুবই ভয়ানক। তো আমরা সেগুলোকে ক্লিয়ার করি, দেন সামনে আগাই। এই কনফিউশন দূর করার জন্য আমি একটা উদাহরণ চুজ করতে পারি, যে একটা ডায়োড ধরে নিলাম। তো এই ডায়োডকে আর এখানে মনে করি একটা লোড লাগালাম, একটা লোড ইউজ করলাম। আচ্ছা, তো এই ডায়োডকে অবশ্যই আমাদের কি বলে এটাকে প্রি বায়াসিং করতে হবে। তাহলে প্রি বায়াসিং করার জন্য একটা ডিসি সোর্স লাগালাম এখানে, এবং যেই সিগন্যাল দিয়ে আমি এটাকে কী করবো, এটাকে আমি ডিসিকে এসি করবো। যে সিগন্যাল আমি অ্যাপ্লাই করতেছি সেই সিগন্যালটা হচ্ছে এই যে এসি সিগন্যাল অ্যাপ্লাই করলাম। তো এটা হচ্ছে আমার সেই ডিসি সোর্স এবং এটাকে আমার সেই এসি সোর্স। তো নর্মালি এটা হচ্ছে আমার আরএল, আর এটা হচ্ছে আমাদের সেই আইডি, এখান থেকে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে আইডি। তাহলে আমরা যখন ডিসি অ্যানালাইসিস করি তখন বলতেছিলাম কি ভাই, ডিসি অ্যানালাইসিসের সময় এসি সোর্সগুলো কী করতে হবে? ডিঅ্যাক্টিভেট করতে হবে। তাহলে এটা কি শর্ট করে দেবো, এটা থাকবে, এবং এটার নাম দিয়ে আমরা হচ্ছে ভিডি দেই। ভিডি ডায়োড ভোল্টেজ, ডায়োডে আমরা যে ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি। আমরা যদি ক্যারেক্টারিস্টিক্স দেখি ডিসি অ্যানালাইসিসের সময়, তাহলে বাদ মানে শর্ট করে দাও। এই অবস্থায় যে কারেন্ট ফ্লো হবে সেই কারেন্টের নাম দিলাম কি ভাই আমরা? আইডি। খুবই ভালো কথা, আইডি দিলাম। আর যে ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করলাম সেই ভোল্টেজটা আমার কি সেই ভিডি। তো ডায়োডের এটা তো নাই, তো নর্মালি ডায়োডের যে ক্যারেক্টারিস্টিক্স, ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ দিলে
এর কারেন্টের যে ক্যারেক্টারিস্টিক্স ওইটাই আমার এখানে ড্র করতে বলা হচ্ছে। তো কেমন হবে আমরা জানি যে এক্সপোনেনশিয়াল এরকমভাবে বাড়ে, এটা আমরা খুব ভালো করে জানি, ভিডি ইকুয়াল টু আইডি। তো চিন্তা করো ক্যারেক্টারিস্টিক্স দ্বারা, আমি গত লেকচারে বলছিলাম এই ক্যারেক্টারিস্টিক্স দ্বারা মিন করে না যেখানে সময় ডিসি থাকবে এরকম কিন্তু কোনো কথা মিন করে না। ক্যারেক্টারিস্টিক্স দ্বারা এটা ডিসি নাকি এসি এটা মিন করে না, ক্যারেক্টারিস্টিক্স দ্বারা এটা মিন করে যে আমরা যদি এই বরাবর অর্থাৎ এক্স অক্ষ বরাবর যে ভ্যারিয়েশনগুলো দেখব সেই ভ্যারিয়েশনের জন্য ওয়াই অক্ষ বরাবর কী ভ্যারিয়েশনগুলো আমরা পাবো সেটা হতে পারে ডিসি, হতে পারে এসি। সুতরাং ক্যারেক্টারিস্টিক্স ডিসি এটা আসলে ভুল কথা, ক্যারেক্টারিস্টিক্স ডিপেন্ড করে ভ্যারিয়েশনগুলোর উপর। ভালো কথা, আমরা এই ভোল্টেজটাকে একটা ফিক্স মানে সেট করলাম, এই সে আমার সেই ফিক্স মানটা ধরে নিলাম, এইটা সে আমাদের, হ্যাঁ এটা ধরলে হচ্ছে ফিক্স মান ধরে নিলাম আমরা। তো এই ভোল্টেজ আমি ওই ডায়োডটাকে ওই ভোল্টেজে আমি বায়াসিং সেট করা হলো। ডিসি অ্যানালাইসিস করতেছি আমরা, কিন্তু ডিসি অ্যানালাইসিস শেষ। এবার আসো, এইবার আমরা এইখান থেকে ডিসি অ্যানালাইসিস করে ফেললাম, এখান থেকে আমরা কি অ্যানালাইসিস স্টার্ট করব, আমাদের কাছে এখন চলে আসবে এসি অ্যানালাইসিস। তাহলে আমরা যখন এসি অ্যানালাইসিস করব তখন ভাই কি এসি সোর্সগুলো থাকবে বা সিগন্যাল সোর্সগুলো থাকবে, কিন্তু কি থাকবে না, ডিসি সোর্সগুলো থাকবে না, সহজই সব। তাহলে ডিসি সোর্সগুলো না থাকার মানে কি ভাই, এটা কী করে দেওয়া, শর্ট করে দাও। শর্ট করে দেওয়া মানে ডিসি সোর্স এখন আর নাই, ডিসি সোর্স শর্ট, এখন শুধু কোন সোর্স আছে, সিগন্যাল আছে। পোলাপানের এইখানে ঝামেলা হচ্ছে যে ভাই ডিসি সোর্স এখানে যখন দিছিলাম তখন এখানে একটা ভোল্টেজ, সে এই ডিসি ভোল্টেজ এখানে আসতেছিল, বায়াসিং পাচ্ছিল, এখান থেকে কী ফ্লো করাচ্ছিল, সে কারেন্ট ফ্লো করাচ্ছে, খুব ভালো কথা। কিন্তু যখন আপনি এসি অ্যানালাইসিস করতেছেন তখন এটা কি রাখছেন, অ্যাক্টিভ করতেছেন, এটা ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছেন। তাহলে তো পজিটিভ সাইকেলে কী হবে, একবার অন হবে একবার কী হবে, অফ হবে। এরকম ক্যারেক্টারিস্টিক তো আমরা কোনো দিনই পাবো না। কথা হচ্ছে ভাই আমি কিন্তু অ্যানালাইসিস করতেছি, কি করতেছি আমি অ্যানালাইসিস করতেছি, তার মানে এই না যে এইটাকে পুরোটা ধরে খুলে বাইরে ফেলে দেওয়া বা পুরোটা খুলে আনা, এরকম কিন্তু না। ব্যাপারটা হচ্ছে ডিসিকে অ্যাক্টিভেট করে আমি দেখতেছি যে এই সার্কিটে যদি আমরা এসি সাপ্লাই দেই বা সিগন্যাল অ্যাপ্লাই করি তাহলে এই সার্কিটের বিহেভিয়ারগুলো কেমন হবে। তার মানে কিন্তু ওই অবস্থায় কিন্তু ডিসি অবশ্যই কতটা ফিক্সড করে দেওয়া হয়েছে, এই পয়েন্টে ফিক্সড করে দেওয়া হয়েছে যে আমি এই ডায়োডে আমি এই পরিমাণ ডিসি ভোল্টেজকে অ্যাপ্লাই করতেছি। ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, কোনো সমস্যা নাই। এবার ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করছি, ধরে নিছি যে ডিসি ভোল্টেজ সেখানে আসে, এরপরে আমরা ডিসি অ্যানালাইসিস শুরু করতেছি। তার মানে ডিসি কিন্তু ওখানেই আসে, ডিসি ভোল্টেজ কিন্তু এখানে ফিক্সড ডিসি ভোল্টেজ আমি এখানে দিয়ে দিছি। এইবার ডিঅ্যাক্টিভেট করা মানে এই না যে ওইটাকে সরাই ফেলে দেওয়া, আবার ভোল্টেজ ডিসি ভোল্টেজ আবার জিরো করে দেওয়া, এরকম কিন্তু না। ডিঅ্যাক্টিভেট মানে ওইটা সরাই রেখে জাস্ট অ্যানালাইসিস পারপাসে আমি শুধু কোন সোর্সটা রাখছি, সিগন্যাল সোর্সটা রাখছি, কিন্তু মাথার ভেতর আছে আমার এই সোর্সটা বা এই ভোল্টেজটা এখানে আছে। এই ভোল্টেজ থাকা অবস্থায় দেন তুমি কী করো, একটা অ্যাপ্লাই করো। তাহলে অ্যাপ্লাই করো ভাই, সেটা অ্যাপ্লাই করলে কী হয়, এরকম হয় না, একটা ভ্যারিয়েশন পাবো আমরা তখন একটা, তাই কি না। ডিসি কিন্তু ভোল্টেজ ফিক্স, ডিঅ্যাক্টিভেট মানে জাস্ট ডিঅ্যাক্টিভেট কেন করতেছি, অ্যানালাইসিস সুবিধার্থে। কিন্তু মাথায় আছে আমার যে এখানে ডিসি সোর্স কিন্তু সেটা আছে, বা ডিসি সে ভোল্টেজ যে পরিমাণ সাপ্লাই দেওয়ার কথা সেটা কিন্তু সে দিচ্ছে, এটা মাথায় আছে। কিন্তু সার্কিটে সিম্পলিফাই করার জন্য বা অ্যানালাইসিসটা সুবিধা করার জন্য এটা ডিঅ্যাক্টিভেট আমরা করে দিচ্ছি। কিন্তু ওর যে ভোল্টেজ দেওয়া দরকার সে দিবে, কোনো সন্দেহ নেই, ওর যে ভোল্টেজ দেওয়ার সে দিবে। এরপরে এই সিগন্যালটা এর উপর অর্থাৎ ডিসির উপর এটা সুপার ইম্পোজ করতেছি, তাহলে এই সেই সিগন্যাল এরকমভাবে, তাই না, এই সেই আমার সিগন্যাল দেওয়ার পরে এইখানে গিয়ে কেমন হবে, এইখানে সেটা আউটপুটটা কীরকম হবে, আউটপুটটা এরকম, আউটপুট আমি এরকম পাবো না। এখানে একটা প্রশ্ন আমি রেখে যাই, কারণ দেখো তো ভাই ইনপুটে যে সিগন্যালটা দেওয়া হয়েছে সেটার অ্যাম্প্লিটিউড কেমন, একটু কম, তার থেকে এটার অ্যাম্প্লিটিউড কি অনেক বড় হয়ে গেল না। তার মানে শুধু ডায়োডকেও আমরা কী হিসেবে ইউজ করতে পারি, অ্যাম্প্লিফায়ার হিসেবে কী করতে পারি, ইউজ করতে পারি। কারণ ইনপুটে দিলাম অল্প একটু ভোল্টেজ, অল্পটুকু সেটা কী হয়ে গেল, অনেক বড় হয়ে গেল, লার্জ হয়ে গেল। এটা কার প্রপার্টি বা অ্যাম্প্লিফায়ারের প্রপার্টি তো নাকি। তারপর ডায়োডটা কী হিসেবে ব্যবহার করতে পারি আমি, একটা সিম্পল ডায়োড অর্থাৎ পিএন জাংশন ডায়োডকেও আমরা কী করতে পারি, অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করতে পারি। কিন্তু
এ পর্যন্ত কোনো বইতে দেখবা না যে শুধু ডায়োড দিয়ে, শুধু একটা পিএন জাংশন ডায়োড দিয়ে অ্যাম্পলিফায়ার বানানো হয়েছে। তো তোমাদের কাছে সুন্দর করে কোশ্চেন মার্ক থেকে গেল যে ভাই শুধু ডায়োডকে কেন অ্যাম্পলিফায়ার হিসেবে কোনো বইতে এ পর্যন্ত দেখানো হয় না। কিন্তু কনসেপ্ট বলে যে সিগন্যাল যা দিব তার থেকে এটা কি অনেক বড় আকারে কি দেবে আমাকে, সে সিগন্যাল দিবে। কথা হচ্ছে যে ভাই তাহলে ডায়োডকে, শুধু ডায়োডকে কেন অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করা যায় না, সুন্দর করে খুঁজবা, খুঁজে পেলে আমাকে জানাবা। এটা তোমাদের কাছে কোশ্চেন থাকলো, ভালো কথা। এগুলো আমাদের টপিক না, এগুলো আমাদের মেইন টপিক না, আমরা যে টপিকে ফেরত আসি। তো এই রিজিয়নে আমরা দেখতে পাচ্ছিলাম, গত লেকচারে বলছিলাম বারবার করে, এই জোনে এটা কেমন জোন, লিনিয়ার জোন না, এটা কেমন জোন, লিনিয়ার জোন। তার মানে এই যদি আমরা শুধু ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করতাম, যদি শুধু ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করতাম, এই পয়েন্টে ভোল্টেজ রাখতাম, তখন কারেন্ট হতো কোন পয়েন্টে, শুধু এই পয়েন্টের, তখন কারেন্টের কি ভ্যারিয়েশনগুলো পেতাম? তখন কিন্তু কারেন্টের কোনো ভ্যারিয়েশন আমি পেতাম না, তখন ভোল্টেজ ফিক্স, ভাই কি কারেন্টও ফিক্স। কিন্তু এই ভোল্টেজের উপর যখন আমরা যে এসি ভোল্টেজগুলো লাগাবো, তখন ওইটা ভ্যারিয়েশন করবে ওই লেভেল থেকে, ডিসি ভোল্টেজের ওই লেভেল থেকে কী করবে, সে ভ্যারিয়েশন করবে। তাহলে ডিসি ভোল্টেজের এই লেভেল থেকে সে কী করছে, ভ্যারিয়েশন করতেছে। তাহলে এবার আবার কারেন্টগুলো কী করতেছে, সেই ভ্যারিয়েশন করতেছে। তার মানে এই যে আমরা কারেন্ট একবার মনে করো, এই যে কারেন্ট কি যে বাড়তেছে, আবার কারেন্ট আবার কী হচ্ছে, কমতেছে না, এটা কি লিনিয়ার না ভাই? কারেন্ট বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে, এবং তারই ছায়া আমরা কেমন দেখছি, এরকম বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে না, তাই কি না, নাকি? তাহলে এই জোনটা ভাই কেমন, লিনিয়ার জোন বা লিনিয়ার রিজিয়ন। এই জোনটা কেমন, লিনিয়ার রিজন। দেখো ভাই এই জোনে ভোল্টেজ বাড়তেছে, দেখো ভাই কারেন্টও কী হচ্ছে, বাড়তেছে। আবার এই জোনে ভোল্টেজ কমতেছে, দেখো ভাই কারেন্টও কী হচ্ছে, কমতেছে। জিরো হলো, ভোল্টেজ নাই জিরো, আবার নেগেটিভ দিকে ভোল্টেজ, আবার নেগেটিভ দিকে সর্বোচ্চ, আবার জিরো, আবার জিরো, আবার ভোল্টেজ বাড়তেছে, আবার বাড়তেছে। ওইরকমভাবেও কী হচ্ছে, এর সাথে সাথে বাড়তেছে কমতেছে, এর সাথে সাথে কি বাড়তেছে কমতেছে। তাহলে এই জোনটা কেমন জোন, লিনিয়ার জোন। ভাই এই জোনটা কিন্তু খুলে নিয়ে আসি আমরা। তাহলে দেখো তো ভাই, আমরা ওহমস ল পড়ছিলাম না, আমরা ওহমস ল পড়ছিলাম। ওহমস ল কীরকম হয়, এরকম হয় না, যে তাপমাত্রা স্থির অবস্থায় এই বরাবর ছিল ভোল্টেজ, সবার মনে থাকার কথা, আমরা ফার্স্ট ইয়ারে পড়াশোনা, এগুলো আর বহু ফান্ডামেন্টাল, একেবারে ফান্ডামেন্টাল। যে ভোল্টেজ ক্লাস 9-10 আমরা পড়ছি, এটা কি কারেন্ট না? তাহলে মনে পড়ে যে ভোল্টেজ বাড়ালে ভাই কারেন্ট কি একেবারে সেম হারে বাড়ে না, এই যেরকমভাবে প্লটিং হয় এরকম পাওয়া যায়, এইটুকু 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 এগুলো পাওয়া যায়, তাই কি না? তাহলে এই লাইন কী মিন করে ভাই, এই লাইন মিন করে রেজিস্ট্যান্স। এই লাইন কী মিন করে, রেজিস্ট্যান্স। অর্থাৎ ভোল্টেজ আর আমাদের এই কি কারেন্ট, যদি এদের মধ্যে রিলেশনটা কেমন হয়, লিনিয়ার হয়, তাহলে বুঝতে হবে এখানকার রেজিস্ট্যান্সটাও কি লিনিয়ার বা একটা ফিক্সড রেজিস্ট্যান্স। তার মানে এই জোনে ভাই, এই জোনের ভেতর ভোল্টেজ এদিকে আছে, কারেন্ট ওইদিকে আছে, এই জোনটা কেমন, লিনিয়ার না, এর মতো না? তাহলে এই জোনের রেজিস্ট্যান্স কেমন, একটা ফিক্সড রেজিস্ট্যান্স, ঠিক না? ফিক্সড রেজিস্ট্যান্স। একে উল্টাই দিলে কি, ফিক্সড ট্রান্সকন্ডাক্ট্যান্স। কারণ ট্রান্সকন্ডাক্ট্যান্সকে উল্টাইলে কি পাই, রেজিস্ট্যান্স পাই। আমরা গত লেকচারে বলছিলাম যে এই জোনের কি ভাই, স্লোপ কি মিন করে, ট্রান্সকন্ডাক্ট্যান্স। আর ভাই এটাকে ইনভার্স করো, তুমি কি পাবা, রেজিস্ট্যান্স পাবা তো, নাকি? তার মানে দেখো তো, এখন প্রশ্ন আসতেছে ভাই, যখন এসি নাই, যখন কি নাই, এসি নাই, শুধু কি আছে, ডিসি আছে, তখন ডিসি এই ডায়োডটাকে কি হিসাবে দেখবে, তখন এই ডিসি এই ডায়োডটাকে ডায়োড হিসাবেই দেখবে। এই ডিসি সোর্স এই ডায়োডটাকে একটা ডায়োড হিসাবেই দেখবে। তার মানে এই সোর্সের জন্য এই ডায়োডই, কোনো প্রকার সমস্যা নাই। কিন্তু ভাই যখন সিগন্যাল অ্যাপ্লাই করলাম, সিগন্যাল অ্যাপ্লাই করলে কি এই কারেন্ট এই জায়গায় আছে আর ভোল্টেজ কি এই জায়গায় আছে? কারণ ভোল্টেজ চেঞ্জ হচ্ছে, আর কারেন্টও কী হচ্ছে, চেঞ্জ হচ্ছে, লিনিয়ারলি চেঞ্জ হচ্ছে। ভোল্টেজ চেঞ্জ হচ্ছে লিনিয়ারলি, কারেন্টও চেঞ্জ হচ্ছে কি ভাই, লিনিয়ারলি। তাহলে এটা কি ভাই, একটা রেজিস্ট্যান্স প্রপার্টি না? এইটুকের প্রপার্টি কার মতো, রেজিস্ট্যান্সের মতো। তার মানে এইটুক যে অবস্থা, শুরুতে তো ডিসি ছিল, এই পয়েন্ট ফিক্স আর এই পয়েন্ট কি ফিক্স, তাহলে এর জন্য ডায়োডের মতোই বিহেভ করবে। অর্থাৎ ডিসি সোর্সের জন্য ডায়োডই থাকবে, বা ডায়োডই মনে করবে। কিন্তু ভাই যখন আমরা যে এসি অ্যাপ্লাই করলাম, ভ্যারিয়েশনগুলো দেখতে পাচ্ছি, তখন এটা কি রেজিস্ট্যান্স প্রপার্টি না? কারণ বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে, রেজিস্ট্যান্স প্রপার্টি না? তার মানে কি এই সিগন্যাল এই ডায়োডকে ডায়োড দেখবে না, এই সিগন্যাল ডায়োডকে ডায়োড দেখবে না, ডায়োডকে কী মনে করবে, সে একটা রেজিস্ট্যান্স।
মজা আয়েগা। চমৎকার বিষয় ভাই। অর্থাৎ এই ডায়োড ভোল্টেজ সোর্স, ডিসি ভোল্টেজ সোর্স একে ডায়োড হিসাবেই দেখবে, কিন্তু এই যে সিগন্যালটা এটা কী হিসাবে দেখবে? সে ডায়োড হিসাবে দেখবে না, কী হিসাবে দেখবে? রেজিস্ট্যান্স হিসাবে দেখবে। কারণ এখানে ভ্যারিয়েশানগুলো কেমন ভাই? এর ভ্যারিয়েশানগুলো কেমন? রেজিস্ট্যান্স প্রপার্টির মতো না? তাহলে এই সিগন্যালটা এই ডায়োডকে রেজিস্ট্যান্সের মতো দেখবে, আর ভোল্টেজ সোর্স, ডিসি ভোল্টেজ সোর্স ডায়োডকে ডায়োডের মতো করেই দেখবে। তো এটা হচ্ছে মেইন ব্যাপার যে ভাই আমরা যখন সিগন্যাল অ্যাপ্লাই করব তখন এই ডায়োডকে সে রেজিস্ট্যান্স হিসেবে দেখবে, আর যখন ডিসি সোর্স অ্যাপ্লাই করবো তখন ডায়োড হিসেবে দেখবো। আর একটা কনফিউশন, ভুলেও কিন্তু ভাবা যাবে না যে ভাই যখন এসি অ্যাক্টিভেট তখন ডিসি নাই। এসি অ্যাক্টিভেট মানে আমরা অ্যানালাইসিস পারপাসে সার্কিটটাকে ছোটো করার জন্য আমরা এটাকে এসি আনতেছি, তার মানে মাথার ভেতর আছে যে ভাই ডিসি ফিক্সড করে দিছি, যে ডিসি ফিক্সড, এই লেভেলে ডিসি ফিক্সড, দেন তারপর তুমি কেসি অ্যাপ্লাই করো। ক্লিয়ার তো নাকি? বুঝতে পারলাম। তার মানে দেখো তো ভাই, এইটাকে আমাদের একটু সুন্দর করে বোঝানোর ট্রাই করি, ঠিক সেম কনসেপ্ট এখানে আনার ট্রাই করি। তাহলে দেখো তো ভাই কী আনতে পারি? এটা কি এনপিএন ট্রানজিস্টর। তাহলে আমরা এরকম বলি না ভাই, এই যে এটা কি পি লেয়ার, আর এটা কি এন টার্মিনাল না, বা এন, এটা কি পি থেকে টার্মিনাল বেরোইছে, আর কি এন থেকে টার্মিনাল বেরোইছে। তাহলে এইটাকে আমরা একটা ডায়োড রূপে কল্পনা করতে পারি না ভাই? হাইপোথেটিক্যাল ডায়োড চিন্তা করতে পারি যে একটা ডায়োড, এটার কি পি, এটা কি এন না? তাহলে ট্রানজিস্টর এইটুককে আমরা একটা কী দ্বারা রিপ্লেস করতে পারি? একটা ডায়োড রূপে রিপ্লেস করতে পারি, তাই কি না? অর্থাৎ বেজ এমিটার যে জাংশন আছে ওইটাকে আমরা কী হিসেবে একটা ট্রিট করতে পারি, এটাকে একটা ডায়োড হিসেবে ট্রিট করতে পারি। তাহলে এই ডায়োডটা যখন ডিসি অ্যাপ্লাই করা হয় তখন এই ডায়োডটা কি ডায়োডের মতোই বিহেভ করে, বা এই ডিসি ডায়োডই মনে করবে, ডায়োডকে ডায়োডই মনে করবে। কিন্তু ভাই ডিসির সাথে যখন সিগন্যাল অ্যাপ্লাই করা হবে তখন এই সিগন্যাল ডায়োডকে কী মনে করবে? ডায়োড মনে করবে না, সে কী মনে করবে ভাই? রেজিস্ট্যান্স মনে করতে পারবে, রেজিস্ট্যান্স মনে করবে। সেম কনসেপ্ট। এই কারণে দেখবা যখন আমরা কী বলে ওকে, যখন আমরা অ্যানালাইসিস করব তখন ডিসি মডেলিং যখন পড়া হবে, বা ডিসি মডেলিং যখন পড়া হবে, তখন এই যে ডিসি সোর্স তখন এটাকে কী হিসাবে দেখবে? একটা ডায়োড হিসাবেই দেখবে। কিন্তু যখন এসি মডেলিং পড়া হবে, সিগন্যাল অ্যাপ্লাই করা হবে, তখন এই ডায়োডকে আর এ কী মনে করবে? ডায়োড মনে করবে না, কী মনে করবে ভাই? রেজিস্ট্যান্স মনে করবে। এই কনসেপ্ট। ভোল্টেজ যেভাবে বাড়বে কারেন্টও কি সেই লিনিয়ারলি কি বাড়বে কমবে, বাড়বে কমবে, বাড়বে কমবে, বাড়বে কমবে। এটা কোন কনসেপ্ট? রেজিস্ট্যান্সের কনসেপ্ট। তার মানে কি ভাই, যখন সিগন্যাল অ্যাপ্লাই করবে তখন এই সিগন্যাল সোর্স এই ডায়োড মনে করবে না, সে মনে করবে রেজিস্ট্যান্স। আশা করি বুঝতে পারছো। দেখবা যে যখন আমরা ডিসি মডেলিং করি তখন দেখবা যে এই জাংশনটাকে একটা ডায়োডের মতো করে দেখায় ডিসি অ্যানালাইসিসের সময়, আর যখন এসি অ্যানালাইসিস করি তখন এই জাংশনকে ভাই কী হিসাবে দেখে? একটা রেজিস্ট্যান্স হিসাবে দেখানো হয়, রেজিস্ট্যান্স হিসেবে দেখানো। আমরা দেখবো এগুলো, জেনে রাখলাম, রেজিস্ট্যান্স হিসেবে দেখব। ওকে, তো আমরা যেহেতু মোটামুটি কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে, আমরা এখন এই যে একটা কী বলে বিজেটি কনফিগারেশন দেওয়া আছে, এই কনফিগারেশনটাকে আমরা ডিসি অ্যানালাইসিস করলে কীরকম সার্কিট হবে আর এসি অ্যানালাইসিস করলে কীরকম সার্কিট হবে সেটা একটু দেখে নিই। তো এটা করার জন্য ডায়োডগুলো আমরা মুছে দিই, এগুলো আমার লাগবে না। ওকে, শুরু করি আমরা তাহলে। এইগুলো আমাদের সে কনসেপ্ট, এইটুকু একটু মাথায় রেখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা, এবং এই কথাগুলো কিন্তু কোনো জায়গায় বলা থাকে না বা লেখাও নাই, যে এই ধরনের ডিসির বেলায় কেন বেজ এমিটার জাংশনকে ডায়োডের মতো কত কনসিডার করতেছে, আর এসি মডেলিংয়ের বেলায় এটাকে কেন রেজিস্ট্যান্সের মতো ট্রিট করতেছে। এই কথাগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এবং এগুলো ক্লিয়ার নোটেশন পাওয়াটা ভারী কষ্ট। আচ্ছা, ওকে, তাহলে এইখানে থাকে কি আমাদের সেই আউটপুট। তো আমরা যখন ডিসি অ্যানালাইসিস করব তখন আমাদের যে সার্কিটটা হবে কীরকম হবে দেখো। যখন ডিসি অ্যানালাইসিস করব ফার্স্টের কাজ কি? ফার্স্টের কাজ হচ্ছে আমাদের এসি সোর্সগুলোকে বা সিগন্যাল সোর্সগুলোকে ডিঅ্যাক্টিভেট করা। তাহলে সিগন্যাল কে আছে? এ আছে না? এটা কি ভোল্টেজ সোর্স? ভোল্টেজ সোর্স ডিঅ্যাক্টিভ মানে কি? শর্ট। আর কারেন্ট সোর্স ডিঅ্যাক্টিভেট মানে কি? ওপেন। তাহলে কি শর্ট করে দিব। তাহলে কীরকম হবে?
এই সেই ট্রানজিস্টরই থাকবে। আর এটা কীরকম হবে, শুধু কি থাকবে, ডিসি সোর্সই থাকবে, অর্থাৎ ভিবিই থাকবে, কিন্তু এখানে কোনো কি থাকবে না, শর্ট করে দিলাম, শর্ট। একইভাবে ইমিটার তো আগে থেকে শর্ট অবস্থায় আছে। আর এইখানে যেটা থাকবে এরকম, এটা কি আরসি, ওকে। তাহলে আর এখানে কি থাকবে, সেই ভিসিসি। এটা হচ্ছে ডিসি অ্যানালাইসিস করবো সেই সার্কিট। আর এবার আমরা কোনটা করব, আর এখানে থাকবে কি সেই ভি নট থাকবে। এবার আমাদের কোন অ্যানালাইসিস করব, আমরা যখন এসি অ্যানালাইসিস করব তখন সার্কিটটা কীরকম হবে। এটা কিন্তু মডেল না, আবারও বলতেছি ভাই, এগুলো কিন্তু মডেল না, সার্কিট। এটা কি সার্কিট। তাহলে ডিসি অ্যানালাইসিস করব, এই সার্কিট থেকে ডিসি অ্যানালাইসিসের মডেলিং করব, আর এখানে সার্কিট ড্র করব, এই সার্কিট থেকে আমরা মডেলিং করব, এসি মডেলিং করব। এটা হচ্ছে সার্কিট, নট মডেল, সার্কিট। তাহলে সার্কিটে কী হবে ভাই, এটা ডিঅ্যাক্টিভেট করব। তাহলে ডিঅ্যাক্টিভেট করলে কি দাঁড়াবে, ডিঅ্যাক্টিভেট করলে এটা ডিঅ্যাক্টিভ মানে শর্ট, তো এটা কি শর্ট। আর এখানে কি সেই এসি সোর্স থাকবে, অর্থাৎ সিগন্যাল থাকবে। এবার তাহলে কি ভিবিই অর্থাৎ ছোটো হাতের, ওকে। ইমিটার আগে থেকেই শর্ট, রেজিস্ট্যান্স থাকবে, আরসি থাকবে। আর এইটা কি ডিসি সোর্স না, ভিসিসি। তাহলে ওটা কী করে দিতে হবে, ডিঅ্যাক্টিভেট। তো ডিঅ্যাক্টিভেট করে দিলে এই ভিসিসি কেমন থাকে মনে পড়ে, এখানে থাকে এরকম পজিটিভ নেগেটিভ, এখানে গ্রাউন্ড করা থাকে না। তাহলে এইটা ডিঅ্যাক্টিভেট করা মানে কি করে দেওয়া, শর্ট করে দেওয়া। তাহলে শর্ট করে দেওয়া, এই সে গ্রাউন্ড করে দেওয়া, ওকে। তো তার মানে এই সার্কিট থেকে আর এই সে আমাদের ভি আউট, এটা সেই ভি আউট। তাহলে ডিসি যে মডেলিং সেটা আমরা এই সার্কিট থেকে করব, আর এসির যে মডেলিং সেটা এই সার্কিট থেকে করব। আমি ডিসি মডেলিংটা করব না, কারণ ডিসি মডেলিং অলরেডি করানো হয়েছে, আমার প্রিভিয়াস লেকচারগুলো ফলো করো। ডিসি মডেলিং কোনো ব্যাপার না, ডিসি মডেলিং আরও সোজা। আর যেহেতু এসি মডেলিং করায় নেই, তাহলে এই সার্কিট থেকে আমরা এসি মডেলিং করব। এসি মডেলিং এখান থেকে শুরু হবে। তো ডিসি অ্যানালাইসিস করবো এই সার্কিট থেকে, এই সার্কিট থেকে মডেলিং বানাবো, মডেল করব, তোমরা পারবা। আর এসি অ্যানালাইসিস সার্কিটে মানে এসি মডেলিং করবো আমরা। তো মডেলিং করার সময় একটা কথা মনে রাখবা, প্রথমে আমরা বিজেটিকে মডেলিং করব, বিজেটির এসি মডেলিং করব। আমরা বিজেটির এসি মডেলিং করব। তাহলে ফার্স্টে আমরা বিজেটির এসি মডেলিং করব, দেন এইগুলো আমরা ইনস্ট্রুমেন্টগুলো কানেক্ট করব পরে। আগে হচ্ছে ভেতরের সার্কিটের এসি মডেলিং করব। তাহলে ভেতরের সার্কিটের এসি মডেলিং করি, দুটো মডেল পাওয়া যায় আমার এখানে। এই এসি মডেলিং আমার কয় প্রকার, এটা আবার দুই প্রকার। একটা হচ্ছে পাই মডেল, এই সে চলে আসলো পাই মডেল, টি মডেল মনে পড়ে, পাই মডেল এটা কি ভাই সেই টি মডেল। তাহলে লাগবে কি আমার দুটো মডেল করব, পাই মডেল আর পি মডেল। ফার্স্টে পাই মডেল করব, দেন পি মডেল, কোনো ব্যাপারই মনে হবে না। তো আমরা এখন শুরু করতেছি ভাই, এই কনফিগারেশনের এই সার্কিটের আমরা কি মডেল করব, এসি পাই মডেল। পাই মডেল বললে এসি লাগে না, পাই মডেল আঁকাবো এই সার্কিট থেকে, কারণ এটা তো ডিসি এসি মিক্সচার। তো আমরা এই সার্কিট থেকে আমরা এসি মডেল আঁকাবো। তার মানে মডেলিং আঁকার জন্য ফার্স্টে কী করতে হবে, সার্কিট আঁকাইতে হবে এসি অ্যানালিসিস করার জন্য, দেন ওইখান থেকে মডেলিং আসবো। আমরা পাই মডেলিং করতেছি। তাহলে ভাই এটা সবাই জানে, এটা কি বেস কারেন্ট, বেস টার্মিনাল, এটা কি কালেক্টর, এটা কি ইমিটার। তাহলে বেজে একটা কারেন্ট যাবে। তো যেহেতু এসি, তাহলে এখানে কি কারেন্ট যাবে, সব এসি কারেন্ট। এটা যদি এসি, তাহলে এটাও কী হবে, এসি হবে, কারণ এখানে কোনো ডিসি নাই। তাহলে এখানে কি থাকবে, শুধু আইসি। এখানে থাকবে কি শুধু আইই, সব ছোটো হাতের। তাহলে মডেলিং করার জন্য ভাই এটা কি বেজ, এই কারেন্টটা কি আইবি, এই যে এইটা এখানে, আর এইটা এখানে দিই। যেহেতু আমরা মডেলিং লিখে ফেলছি, আর দরকার নেই। এই সার্কিটের মডেলিং এখানে, এটা হচ্ছে আমার এই কারেন্ট, কারণ কালেক্টর কারেন্ট এন্টার করবে, বেজও কারেন্ট এন্টার করবে, কালেক্টর এবং বেজ। তো এটা কি আইসি, আর মাঝখানে থাকবে কি আমার সেই ইমিটার। তাহলে ইমিটার দিয়ে কারেন্ট কী হবে, বেরোয় যাবে না,
এই দুই রাস্তাতে কারেন্ট আসবে, এই দুই রাস্তায় কারেন্ট আসবে, এই দুটো কারেন্ট এক হয়ে আবার কি ইমিটার দিয়ে বের হয়ে যাবে। এই কনফিগারেশন না, বেজে কারেন্ট যাবে, কালেক্টর কারেন্ট আসবে, এই কারেন্ট আর এই কারেন্ট দুটো মিলে এবার কি ইমিটার দিয়ে বের হয়ে যাবে। তো দেখো ভাই এইখানে তাহলে বেজ আর ইমিটারে এই দুটোর অ্যাক্রসে আমরা কি ভোল্টেজ পাই? ভিবিই পাই, ভিবিই পাই, মনে পড়ে? এই ভোল্টেজটাকে আমরা কি বলি? ভিবিই। অর্থাৎ এই বেজের পজিটিভ আর ইমিটারের নেগেটিভ এদের মধ্যে যে ভোল্টেজ পাবো সব তো যেহেতু এসি, তাহলে সব কি ভিবিই এরকম পাবো। তো মনে পড়ে যে এই বেজ ইমিটার জাংশনকে এই সিগন্যাল কি মনে করবে এসির বেলায়? ডায়োড নাকি রেজিস্ট্যান্স? আমি আবারও বলি ভাই, যখন এখানে ডিসি সোর্স থাকতো তখন এই বেজ ইমিটার জাংশনকে বা এই ডায়োডটাকে এই সিগন্যাল কি মনে করতো, বা এই ডিসি সোর্স ডায়োডই মনে করতো। কিন্তু যখন সিগন্যাল অ্যাপ্লাই করা হচ্ছে, সিগন্যাল এই বেজ ইমিটার জাংশনকে কি মনে করবে? ডায়োড মনে করবে না, সে কি মনে করবে ভাই? একটা রেজিস্ট্যান্স মনে করবে। আমরা সবাই জানি, আমরা একটু আগে দেখলাম ভাই, চরম লেভেলের কনসেপ্ট। কিন্তু পার্থক্য কোথায়? যখন আমরা ডিসি অ্যানালাইসিস করব তখন এইখানে কী দেবে না, রেজিস্ট্যান্স না দিয়ে কী দেবে? এখানে ডায়োড দেবে, তাই কি না? যখন ডিসি করবো তখন ডিসি করলে বেজ ইমিটার জাংশনকে ডায়োডই মনে করবে, সে ডায়োড দেখাচ্ছে এই যে। আর যখন এই যে আমরা সিগন্যাল অ্যাপ্লাই করতেছি তখন বেজ ইমিটার জাংশনকে শিখিয়ে ডায়োড মনে করবে না, সে কী মনে করবে? রেজিস্ট্যান্স মনে করবে। তাহলে এসি মডেলিং হবে, ডায়োডের পরিবর্তে কী দেবো? রেজিস্ট্যান্স দেবো। অর্থাৎ আমরা বলতেছিলাম ভাই এই সিগন্যালটা এই বেজে আমি আবার বলি, এই সিগন্যালটা এই বেজে কী পরিমাণ ইম্পিডেন্স ফিল করবে। কারণ দেখো ভাই এই সিগন্যালের এসি ভোল্টেজ কত ভাই? এই যে ভিবিই না, আর এখানে যে কারেন্ট করবে সেটা কত? আইবি না? তাহলে অবশ্যই যেহেতু ভোল্টেজ আছে, কারেন্ট আছে, তাহলে এই সিগন্যাল এই পাশটাকে একটা ইম্পিডেন্স ফেস করবে না? যেহেতু একটা কারেন্ট পাচ্ছি, সেই কারেন্টটা কত হবে বলে ফেলো? এই সেই আইবি। তাহলে এই বেজ ইমিটার ভোল্টেজ আইবি যেহেতু আছে, তাহলে এখানে আমরা কী পাবো? একটা ইমিটার রেজিস্ট্যান্সও পাবো। কারণ কারেন্ট যাচ্ছে, এই বেজ ইমিটারে যে ড্রপ পাবো, তাহলে অবশ্যই একটা বেজ ইমিটারকে আমরা কি রেজিস্ট্যান্সের মতো কনসিডার করতে পারি। এবং সেইটার মান কত ভাই? এইটাই তো শিখি, আর পাই না, মনে পড়ে? আর পাই কী ছিল ভাই? ভিবিই আপন কি আইবি। তাহলে সেই আর পাই। আর এইখানে যে আইসি ছিল, মনে পড়ে কিনা জানি না, দেখবা আইসিকেল টু কী লিখতাম ভাই? মনে পড়ে জিএম ইন্টু ভিবিই, তাই কি না? অর্থাৎ আইসি কার উপর ডিপেন্ড করে ভাই? আইসি ডিপেন্ড করে কার উপর? ভিবিই এর উপর। অর্থাৎ এই ভোল্টেজের উপর ডিপেন্ড করে আমার এইখানে কারেন্ট ফ্লো করবে। তাহলে আমরা এটাকে কীভাবে কল্পনা করতে পারি? একটা কারেন্ট সোর্স কল্পনা করতে পারি, এই সেই আইসি কারেন্ট সোর্স। কিন্তু এই কারেন্ট সোর্স অবশ্যই কি ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। কার উপর ডিপেন্ড করতেছে? ভিবিই এর উপর ডিপেন্ড করতেছে। এই জন্য যেটাকে বলি, এটাকে আমরা কি বলি? হুইচ ইজ ডিপেন্ড আপন কার? ভিবিই এর উপর ডিপেন্ড করতেছে, এই যে আইসি। তার ভ্যালু কত ভাই? জিএম ইন্টু কত? ভিবিই এর উপর ডিপেন্ড করতেছে। অর্থাৎ এই ভিবিই এর উপর ডিপেন্ড করতেছে। বোঝা গেছে নাকি? তাহলে হচ্ছে ভেতরের কনস্ট্রাকশনের, কারণ ইমিটারের সাথে কিছুই নাই। দেখো ভাই ইমিটারের সাথে আমরা কি দেখাই নাই? কিছুই দেখাই নাই। এই হচ্ছে ভেতরের বিজেটি এর এসি মডেল, এর সাথে এটাকে আমরা কম্পেয়ার করতে পারি। এসি মডেলিং দেখলাম। তো এই বেজের সাথে দেখো তো ভাই বাইরে থেকে আবার কি কানেক্ট করা হয়েছে একটা, এই যে আমরা তো এটা পড়বো না কারণ এটা ডিসি এসি দুটো আছে, এটা আমরা দেখবো। তাহলে বেজের সাথে বাইরে থেকে আবার কী করা আছে? আর একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করা আছে, ভিবিই কানেক্ট করা আছে। এটা হচ্ছে ভেতরেরটা, এই যে ভেতরের বিজেটি। এইবার আসি বাইরেরটা। তাহলে বাইরে কি আছে? ভোল্টেজ সোর্স কানেক্ট আছে। তাহলে কি লাগাই দেবো? এই যে ভোল্টেজ সোর্স লাগাই দিলাম, এটা সে কত? ভিবিই। দেখো তো ভাই এই ভিবিইটাই কি আমার এখানে ড্রপ হচ্ছে না? এই যে ভিবিই যেটা সাপ্লাই সেটা কি এখানে অ্যাক্রসে পাওয়া যাবে না? ভিবিই এর অ্যাক্রসে পাওয়া যাবে। তাহলে ভিবিইটাই কি? ভিবিই এর অ্যাক্রসে আমরা পাচ্ছি, এবং সেটা কত? ভিবিই। দেখো তো ভাই এটা খুব ভালো করে বুঝতে হবে। তাহলে আইসির মান আমরা জানি, এটা আমরা বাইরে না লিখে ভেতরে লিখি। তাহলে এইখানে যে আইসি কারেন্টটা, সেই কারেন্টের মান কত ভাই? জিএম ভিবিই। অর্থাৎ এটা কি ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। খুব ভালো কথা। তাহলে দেখো তো ভাই যদি এটা ভেতরের কনস্ট্রাকশন হয়, তাহলে এইখানে এইটুকু আমি যদি এইটুকু আঁকাই, এইটুকু এইখানে, তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি ভাই? ভি নট পাচ্ছি না, আউটপুট। অর্থাৎ এইখান থেকে আমরা কি পাবো? সোজাসুজি আউটপুট। এই সেই পয়েন্ট, এই জায়গায়, এই পয়েন্ট কোন জায়গায়? এই জায়গায় বা এই জায়গায়। তাহলে এখান থেকে সরাসরি কী পাবো? ভি আউট পাবো, তাই কি না?
তাহলে এইখান থেকে সরাসরি কী পাবো আমরা ভি আউট পাবো। তাহলে দেখো তো ভাই আবার ওই পয়েন্টে কি কানেক্ট হয়েছে, আরসি কানেক্ট হয়েছে। তাহলে ওই পয়েন্টটা আরসি কানেক্ট হতে গেলে তো এর সাথে সিরিজ যদি রেজিস্ট্যান্স লাগাই, ভালো করে খেয়াল করি তো, অনেকে সিরিজে মনে করতে পারে এই যে আরসি, এটা তো ভুল হলো না, ভুল হলো না। কারণ কি এই যে এইখান থেকে সরাসরি আমরা কি পাবো ভি নট। দেখো ভাই এখান থেকে সরাসরি কি পাবো ভি নট, কিন্তু মাঝখানে তুমি কি বসাই দিছো আরসি বসাই দিছো। এখান থেকে তো ওইখানে হয়ে যাচ্ছে না, ভি নট পেতে গেলে সরাসরি এখানে, তাহলে সরাসরি এখানে। তাহলে আরসি আছে কোথায় ভাই, এখান থেকে সরাসরি এর সাথে সরাসরি আরসি, তাহলে কি এখান থেকে এই যে সরাসরি আরসি, এই সে আরসি কী করে আরসিটা আবার কী করছে গ্রাউন্ড করে দিছি না আমি, তাহলে সেই আরসি এই সেই গ্রাউন্ড করে দিলাম। ঝামেলা করে এখানে, এখানে ঝামেলা বুঝতে ভুল করে অনেকে, ভি নট অনেকে সিরিজে বসা দেয়, সিরিজে হবে না, সিরিজ এটা কোথায় হবে প্যারাল হবে। তার মানে এই যে পুরো ট্রানজিস্টর দেখতে পেলাম বা এই যে পুরো কনফিগারেশন দেখতে পেলাম, এই পুরো কনফিগারেশনের এসি অ্যানালাইসিস করতে এই সার্কিট হেল্প নিচ্ছি। আর যদি বলে এসি মডেলিং কোনটা ভাই, এই পুরো কনফিগারেশনের এসি মডেলিং হচ্ছে এইটা। আর এই মিটারকে কী করে গ্রাউন্ড করে না, তাহলে মিটারকে আমরা কী করে দেবো এখানে গ্রাউন্ড করে দেবো, পারা যাবে মনে হয়। তো এই গেল এসি পাই মডেলিং গেল। আমরা যদি এটাকে পাই মডেলিং গেল, তো আমরা যদি এটাকে টি মডেল করতে চাই তাহলে কেমন হবে, যদি টি মডেল করতে চাই তাহলে পাই মডেলটা মুছে দিলাম আমরা। সেক্ষেত্রেও আমরা এসি অ্যানালাইসিসের এক্ষেত্রে এটারই হেল্প নেব, সার্কিটের একটাই সার্কিটের হেল্প নেব। তাহলে পাই মডেল শেষ, এবার আমরা চলে গেল টি মডেল। তাহলে টি মডেল করার জন্য ভাই এখানে বেস থেকে একটা কারেন্ট যাবে, তাহলে দেখো ভাই এই সেই বেজ, ওকে। তাহলে এই কারেন্টটা কি আইবি বেস কারেন্ট। তাহলে এখান থেকে বেজে গেল, আবার দেখো ভাই বেস কারেন্ট যাবে, আর এইখান দিয়ে কী কারেন্ট আসবে আইসি কারেন্ট আসবে না। তাহলে আইসি ডিপেন্ড করে কার উপর, আইসি ডিপেন্ড করে কার উপর এই জায়গার উপর না, ভিবিই এর উপর না, ভিবিই এর উপর ডিপেন্ড করে। তাহলে আইসি সে ডিপেন্ড করবে কার উপর, জিএম ইন্টু ভিবিই এর উপর। এই যে কারেন্ট আসলো, তাহলে এই আইবি কারেন্ট আর এই আইসি কারেন্ট এই দুটো মিলে আবার কোথায় যাবে আইতে যাবে, এই আইতে গেল, আইতে গেল। কিন্তু কথা হচ্ছে ভাই এই ভিবিই অর্থাৎ ইনপুট ভোল্টেজ, আমরা জানি বেজে একটা ইম্পিডেন্স সে ফেস করে, যদি বেজে ইম্পিডেন্স সে ফেস না করে তাহলে কোথায় ইম্পিডেন্স শো করবে, ইমিটার ইম্পিডেন্স শো করবে। হয় এইখানে বেজে ইম্পিডেন্স শো করবে, অথবা কি সে ইমিটার ইম্পিডেন্স শো করবে। তাহলে সেই ইম্পিডেন্সটা কত ভাই, এই যে সেই ইম্পিডেন্স, সেই ইম্পিডেন্সটা এই জায়গায়। তাহলে এই ইম্পিডেন্সের মান কত হয় ভাই, এই যে ইম্পিডেন্স আর ইমিটার ইম্পিডেন্স, সেই মানটা কথা মনে পড়ে ভিবিই বাই কত হবে সেই আইই। অর্থাৎ যদি আমরা এইখানে ইম্পিডেন্স দেখাই তাহলে এই পুরো ভোল্টেজটা কই চলে যাবে, এইখানে চলে যাবে না, অর্থাৎ এটাকে শর্ট করে দিতে হবে না। অর্থাৎ এখানে যদি ভিবিই দেই আমরা, এখানে যদি ইনপুটটা লাগাই, এই ইনপুটটা পুরোপুরি আমি কনসিডার করতে পারি এইখানে যে ইম্পিডেন্স দেখাইতে পারি, এইখানে দেখাইতে পারি, অথবা কি পুরোপুরি ইমিটারে দেখাইতে পারি। তাহলে এখানে যে ভোল্টেজটা সেটা পুরোপুরি ড্রপ হচ্ছে কোথায় ভাই, পুরোপুরি ড্রপ হবে আমার এই আর ইতে ড্রপ হবে। তাহলে আর মান হবে কত ভিবিই বাই আইই। তার মানে আমরা যখন পাই মডেলে দেখাবো বেজ ইম্পিডেন্স দেখাবো পাই মডেলে, আর টি মডেলে দেখাবো আমরা কি ইমিটার টি মডেলে আমরা কি দেখাবো সেই ইমিটার ইম্পিডেন্স দেখাবো, সেই ইমিটার ইম্পিডেন্স দেখালাম। তো ইমিটারকে উপর কী করে দেওয়া হয়েছে, শর্ট করে দেওয়া হয়েছে, ইমিটার উপর শর্ট করে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে কি আমাদের সেই ট্রানজিস্টরের ভেতরকার কনফিগারেশন। এটা হচ্ছে ট্রানজিস্টরের মডেলিং, শুধু ট্রানজিস্টরের মডেলিং। এরপরে বাইরেরগুলো লাগাবো। দেখো ভাই তাহলে বেজের সাথে কি সরাসরি ভোল্টেজ সোর্স, বেজের সাথে এখানে কি আছে একটা এই যে ভোল্টেজ সোর্স, আর এর সাথে কি আছে দেখো তো ভাই আইসি কোথায় এই জায়গায় না, তাহলে এই জায়গার থেকে ভেতরকার দেখাইছি, তাহলে এখান থেকে সরাসরি কি ভি নটে যাবে, তাহলে এখান থেকে সরাসরি কি যাবে সেই আইসি থেকে সরাসরি কি ভি নট, আবার আইসি থেকে আরেকটা যাবে কোথায় আরসিতে, তাহলে আইসি থেকে আরেকটা গেল কোথায় সেই আরসিতে গেল, আরসি আইসিটা আবার কি গ্রাউন্ডে গেছে, আরসি হচ্ছে সেই গ্রাউন্ডে গেছে। ওকে তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে হচ্ছে কি টি মডেল না। দেখো তো ভাই আমরা এরকম চিন্তা করতে, এটা এরকম টি এর নিচের অংশটা কি টিম খারাপ অংশ না, এটাকে ধরে দেব খারাপ করে মডেল না। আর একটা কীরকম ছিল মনে পড়ে, আগেটা এরকম ছিল না ভাই, এরকম এইখানে সেই পেজ ইম্পিডেন্স এরকম না, আর এখানে কি ছিল সেই
ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, আর এখানে কি ছিল শর্ট না, এটা এরকম ছিল মনে পড়ে? তাহলে দেখো তো ভাই এইটা এরকম আর দুটো বাহুক এরকম না, এটা কিন্তু পুরো উল্টায় দাও, পুরো রোটেট করে দাও, তাহলে কী হবে এরকম হবে না? এটা কার শেপ? পাই শেপ না? এটাকে ধরে আমরা পুরো ইনভার্ট করে দিই, তাহলে এটা চলে আসবে কোথায়? এখানে, এটা চলে আসবে এই জায়গায়, এটা চলে আসবে এই জায়গায়। তার মানে কি সেই পাই মডেল থাকতেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কনফিগারেশন ওয়াইজ, এটাকে বলা হচ্ছে পাই মডেল, আর এটাকে কনফিগারেশন ওয়াইজ এটাকে বলা হচ্ছে টি মডেল, তাই কি না? অথবা তুমি এই বাহুটাকে পুরোপুরি ধরে এখানে নিচে নামায় দাও, তাও কি এখানে একটা এখানে একটা এখানে একটা, তাহলে কি মডেল? টি মডেল। তো ঝামেলা বাঁধে কোন জায়গায়? ঝামেলা বাঁধে ভাই পাই মডেল রাখতে পারবা এখন থেকে, টি মডেল রাখতে পারবা। একটা কথা মনে রাখবা যে পাই মডেলে ইম্পিডেন্স কোনটা হবে ভাই? আমার এই বেজ ইম্পিডেন্স, আর টি মডেলে কী হবে? আমার এই ইমিটার ইম্পিডেন্স। তো ঝামেলা বাঁধে কখন কোন মডেলটা আমরা খেয়াল করব, বেজ পাই মডেল নাকি টি মডেল? তো আমরা দুটো ম্যাথ করব, একটা পাই মডেল একটা টি মডেল দিয়ে। তো ওই সময় বলে দিব যে পাই মডেল দিয়ে ম্যাথ করলে কোন ম্যাথটা পাই মডেল দিয়ে করতে হবে আর কোন ম্যাথটা টি মডেল দিয়ে করতে হবে। ওকে, আমরা যেহেতু পাই মডেল টি মডেল পড়ে ফেলছি, তো এর উপর বেসিসে ম্যাথ না করলে আসলে ভালো লাগতেছে না। ম্যাথ আমরা করব, ম্যাথটা শেষ করব, আমরা দেখি কতগুলো ম্যাথ করা যায়, তো সেই ম্যাথগুলো করে ট্রাই করি। তাহলে আমাদের প্রথম যে ম্যাথটা আমাদের কাছে আছে সেই ম্যাথটা হচ্ছে এরকম। প্রথম যেরকম আমরা কনফিগারেশন শিখেছিলাম মোটামুটি অনেকটা ওরকমই, তো সেই কনফিগারেশনটা হচ্ছে এরকম। প্রথমটা এনপিএন ট্রানজিস্টর, পরেরটা পিএনপি ট্রানজিস্টর, মোটামুটি দুটোরই আমাদের টেস্ট থাক যে কীভাবে কীভাবে করা লাগতে পারে। তো এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, মানটা মেবি 100K, আর এখানে ডিসি ভোল্টেজ সোর্স দেওয়া আছে, এইটার মান হচ্ছে 3 ভোল্ট, আর এখানে আমরা সেই সিগন্যাল অ্যাপ্লাই করব। যাই হোক, সেই সিগন্যালের মানটা হচ্ছে VIN দেওয়া আছে, আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স দিয়ে আমরা আর একটা ভোল্টেজ দিতে হবে। তো এমিটারকে সরাসরি এখানে গ্রাউন্ড করে দেওয়া হয়েছে। এখানে মানটা কত? 3K, উপরে দেওয়া আছে কত ভোল্ট? 10 ভোল্ট, আর কিছু বিটা দেওয়া আছে 100, এটা এনপিএন ট্রানজিস্টর, আর এখানে একটা কাপলিং ক্যাপাসিটর দিছে, তো হচ্ছে V0। তো ভাই এখানে কাপলিং ক্যাপাসিটর কেন দিল? এই টার্মটাকে আমার কি দরকার ছিল কাপলিং ক্যাপাসিটর? তো একটু বলি, সামনের ম্যাথটাতে আরও ডিটেলসে বলবো, তার আগে একটু বলি। এই কাপলিং ক্যাপাসিটর দেওয়া হয়েছে কারণ যাতে কি করতে পারে, সে ডিসিকে ব্লক করতে পারে, হুইচ ব্লকস দ্য ডিসি কারেন্ট, যাতে শুধুমাত্র কি এইখানে যতটুকু সিগন্যাল আমি দিব সেই সিগন্যালটাই অ্যাম্প্লিফাই করে ক্যাপাসিটির ভিতর দিয়ে সুন্দর করে সে পাস করতে পারে। আর এখানে যে ডিসি কারেন্ট দিলাম বা ডিসি ভোল্টেজ দিলাম, ওইখান থেকে ডিসি কারেন্ট আসবে, ওই কারেন্টটার জন্য এখান থেকে কি আমার অ্যাম্প্লিফায়ারে যেতে না পারে। তো ডিসি কারেন্ট গেলে অ্যাম্প্লিফায়ারে কী প্রবলেম? ডিসি কারেন্ট গেলে অ্যাম্প্লিফায়ারে কী প্রবলেম হতে পারে? ডিসি কারেন্ট গেলে অ্যাম্প্লিফায়ারে প্রবলেম হতে পারে, অ্যাম্প্লিফায়ারের কারেন্ট রেটিং যদি কম থাকে, কারেন্ট রেটিং, তাহলে ওই কারেন্টটা কী করতে পারে? অ্যাম্প্লিফায়ারকে কী করতে পারে? নষ্ট করে দিতে পারে, বা অ্যাম্প্লিফায়ারকে বার্ন আউট করে দিতে পারে। তো এই জন্য আমরা ডিসিকে করে দেবো, ব্লক করে দেবো। তাহলে এই জন্য বলা হচ্ছে হুইচ ব্লকস দ্য ডিসি কারেন্ট। তো ডিসিকে ব্লক করার জন্য কী করা হচ্ছে? এখানে ক্যাপাসিটর দেওয়া হয়েছে, এবং এই ক্যাপাসিটরের নাম কি ভাই? এই ক্যাপাসিটরের নাম হচ্ছে কাপলিং ক্যাপাসিটর, কাপলিং ক্যাপাসিটর। তো এইগুলো মোটামুটি জানলাম আমরা। তো এইটা দেওয়া হচ্ছে মূলত ডিসিকে ব্লক করার জন্য। যাই হোক, প্রশ্নে বলতেছে যে ভাই তুমি এর গেইন বের করো, এটার গেইন কত হবে, এই পুরো কনফিগারেশনের গেইন কত হবে সেটা বের করতে হবে। তো ফার্স্টে আমরা বলছিলাম ডিসি অ্যানালাইসিস করব, দেন আমরা এসি অ্যানালাইসিস করব, আমাদের মোটামুটি অঙ্ক হয়ে যাবে। তাহলে ডিসি অ্যানালাইসিস করি।
ডিসি অ্যানালাইসিস কেন করব? কারণ আমার কি জানা লাগবে? জিএম জানা লাগবে। কেন জিএম জানা লাগবে? কারণ এসি অ্যানালাইসিসের বুলেট যে কিওয়ার্ড বলো বা বুলেট যে টার্ম বলো সেটা হচ্ছে ট্রান্সকন্ডাক্টেন্স। ট্রান্সকন্ডাক্টেন্স ছাড়া আমরা এক পা আগাইতে পারবো না। তার মানে আগে ডিসি অ্যানালাইসিস করে ট্রান্সকন্ডাক্টেন্স বের করে দেন কোথায় শিফট করতে হবে? এসি অ্যানালাইসিসে। তাহলে ডিসি অ্যানালাইসিস করতে গেলে যেটা করা লাগবে, দেখো তো ভাই এই ট্রানজিস্টরটা এখানে আঁকাবো। ওকে, এখানে রেজিস্টারে থাকবে। আর ডিসি অ্যানালাইসিস করতে গেলে যে এসি সোর্স বা সিগন্যাল সেগুলো কী করতে হবে? ডিঅ্যাক্টিভেট করতে হবে। শুধু কি থাকবে? ডিসি সোর্স থাকবে এবং সেটা কত ভোল্ট? 3 ভোল্ট। ওকে, আর এখানে মিটারকে শর্ট করে গ্রাউন্ড করে দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে কত? 3K। ওকে, এই বরাবর। তা মনে পড়ে আমাদের যে যখন ডিসি সোর্স ডিসি অ্যানালাইসিস করতাম এখানে কত ভোল্ট? 10 ভোল্ট। 10 ভোল্টই থাকবে। তা মনে পড়ার কথা, আমরা যখন ডিসি অ্যানালাইসিস করতেছিলাম আমাদের প্রথম কথা ছিল ভাই সিগন্যাল সোর্সগুলো কী করতে হবে? ডিঅ্যাক্টিভেট করতে হবে। দেন কী বলতেছিলাম? ক্যাপাসিটারগুলোকে শর্ট করে দিতে হবে। তাহলে ক্যাপাসিটার শর্ট করে দিতে হবে। তাহলে ক্যাপাসিটার শর্ট করে ক্যাপাসিটার ওপেন করতে হবে। মিস্টেক, ক্যাপাসিটারকে ওপেন করতে হবে। তাহলে ক্যাপাসিটার ওপেন করা যে কথাই পথ না রাখা সে কথা আমরা পুরোপুরি ওপেন করে দিলাম। ভালো কথা। এটার মান দেওয়া আছে কত? 100K। এটার মান হচ্ছে 3K, 3 ভোল্ট। ওকে, তো ফার্স্টে চেক করতে হবে এই ট্রানজিস্টরটা কোন মোডে আছে, অ্যাক্টিভ মোডে, স্যাচুরেশন মোডে নাকি কাট অফ মোডে, সেটা চেক করতে হবে। তার জন্য যেটা করতে হবে, এই বেজের ভোল্টেজ বের করতে হবে। এটা কি ইমিটার ভোল্টেজ বের করতে হবে, আর কি এখানে কালেক্টর ভোল্টেজ বের করতে হবে, তাই কি না? তাহলে ইমিটার ভোল্টেজ কত ভোল্ট ভাই? 0 ভোল্ট। 0 ভোল্ট। আর এখানে কত ভোল্টেজ আছে ডিসির বেলায়? ডায়োডের মতো কল্পনা করতে পারি না আমরা? তাহলে এখানে আসবে কত ভোল্ট? আমার সেই বলে ফেলতে হবে। এখানে কত? ডায়োড না? তাহলে এখানে 0 ভোল্ট থাকে, সিলিকনের তৈরি হয়। তাহলে এখানে কত থাকবে? 0.7 ভোল্ট থাকবে এইখানে। যদি বেজ ইমিটারে আমি ফরওয়ার্ড ব্যাচ দিতে চাই তাহলে এখানে লাগবে কত? 0.7। তাহলে সে 0.7ই দেবে। তাহলে এখানে কারেন্টটা বেড়ে যাবে না? বেস কারেন্ট বেড়ে যাবে। বেস কারেন্ট কত বেরোবে? বেস কারেন্ট যেটা বেরোবে সেটা হচ্ছে 3/100, মানে কত? 0 পয়েন্ট। এখানে যে কারেন্টটা এই যে আইবি সেটা কত? 0.03, যেহেতু কিলো ছিল নিচে কি মিলি অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আইবি পেয়ে গেলাম। এখন আমার কি এই জায়গার ভোল্টেজ বের করতে হবে না? এই জায়গার ভোল্টেজ যদি বের করতে হয় তাহলে এখানকার কারেন্ট জানা লাগবে, অর্থাৎ আইসি। তাহলে আইসির মানে আমরা কত জানি ভাই? আইসি ইকুয়ালটা আমরা কি জানি? বিটা আইবি। তাহলে বিটা কত? 100 গুণ কত হবে? 0.03। তাহলে 100 গুণ 0.03 গুণ কত হবে? তাহলে অ্যান্সার করলো দাঁড়ায় 3। তাহলে কত মিলি অ্যাম্পিয়ার? তাহলে 3 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা এই জায়গার ভোল্টেজ পাবো না ভাই? এই জায়গার ভোল্টেজ পাবো কোন জায়গায়? এটা থেকে এর ড্রপ বাদ দিলে এই ভোল্টেজ পাবো। তাহলে ভিসি পাচ্ছি কত? তাহলে বলে ফেলি 10 মাইনাস হবে কত? 3 গুণ 3 মানে কত? 9, মানে 1 মিলি 1 ভোল্ট না? আমাদের কি ঠিক আছে? ওকে ওকে, আচ্ছা। তো এখানে একটু ভুল হচ্ছে মনে হয়। 3 মাইনাস 0.7। ওকে, ধরো এখানে কারেন্ট কত বেরোবে? 3 মাইনাস হচ্ছে কত? সরি, ভুল করলাম। এর কারেন্ট কত হবে? 3 মাইনাস কত হবে? 0.7 না? তাহলে 3 মাইনাস 0.7 পটেনশিয়াল ডিফারেন্স বাই হবে রোধ। তাহলে কত? 100, 0.023। তাহলে এখানে কারেন্ট কত পাচ্ছি? 0.023 মিলি অ্যাম্পিয়ার। একইভাবে এখানেও কত হবে? 0.023। তাহলে কত হচ্ছে? 100 গুণ অ্যান্সার 2.3 ভোল্ট, সরি অ্যাম্পিয়ার, 2.3 অ্যাম্পিয়ার। ওকে, মিলি অ্যাম্পিয়ার, কারণ এখানে উপরে ছিল মিলি অ্যাম্পিয়ার, এখানেও কী হবে আমার? সেই মিলি অ্যাম্পিয়ার। আমরা রেড কালার কেন ইউজ করতেছি? আচ্ছা, তো এইখানকার ভোল্টেজ পাবো কীভাবে আমরা ভাই? আমরা যদি এই ভোল্টেজ থেকে ড্রপ বাদ দেই তাহলে ভিসি পাবো। ভিসি পাবো কত? 10 মাইনাস 2.3 গুণ হবে 3। তাহলে কত হয়? 10 মাইনাস 2.3 গুণ 3। ওকে, তাহলে কত বেরোচ্ছে আমাদের? 3.1 ভোল্ট। তাহলে এখানের ভোল্ট হচ্ছে কত? 3.1 ভোল্ট।
আমরা চেক করতেছি ট্রানজিস্টরটা কি অ্যাক্টিভ মোডে আছে না কোন মোডে আছে বা কোন রিজিয়নে আছে। তাহলে দেখো তো ভাই এন পি এন, তাহলে পিতে কি বেশি ভোল্টেজ, এনে কি কম ভোল্টেজ, তাহলে বেজ এমিটার জাংশন কোন ব্যাস পাইছে, ফরওয়ার্ড ব্যাস, আর এখানে কালেক্টর কি নেগেটিভ বড় ভোল্টেজ, আর বেজে কি কম ভোল্টেজ ছোট ভোল্টেজ, তাহলে এখানে কি রিভার্স ব্যাস না। তাহলে বেজ এমিটার ফরওয়ার্ড আর বেস কালেক্টর কি কোন জাংশন কোন ব্যাস, রিভার্স ব্যাস, তাহলে ট্রানজিস্টরটা কোন মোডে আছে, অ্যাক্টিভ মোডে আছে, কোনো প্রবলেম নাই, অ্যাক্টিভ মোডেই থাকলো। আমাদের মেইন টার্গেট কি এখান থেকে কী বের করা ভাই, জিএম বের করা, কী বের করা, জিএম বের করা। তাহলে জিএম বের করা তো আমার কাছে কোনো ব্যাপারই না, জিএম বের করা ফর্মুলা কী বলছিলাম, আইসি আপন কি ভিটি, তাহলে আইসি কত বলে ফেলো 2.3, আর ভিটি কত ভাই, ভিটি কত মিলিভোল্ট, উপরে এসে এত মিলি অ্যাম্পিয়ার, আর আমরা ভিটির মান আমরা জানি থার্মাল ভোল্টেজ আমাদের যে রুম টেম্পারেচার আছে সেখানে কত 25 মিলিভোল্ট, তাহলে অ্যান্সার কত হবে 2.3 ভাগ 25, তাহলে কত পাচ্ছি 0.092। এটা কি অ্যাম্পিয়ার পার ভোল্টটা দেওয়া লাগবে না, এটাকে আমরা মোহ বলতে পারি, এটা সেই মোহ বলতে পারি, তার মানে কত 0.092। ওকে, তাহলে জিএমের মান পাচ্ছি কত আমরা, আইসি আপন ভিটি, তাই না, 0.092, আমার এখানে আসছে 0.096। ওকে 0.092, কোনো প্রবলেম নেই। তাহলে আমরা জিএমের মানটা পেলাম, এই জিএমের মানটা মনে রাখতে হবে, আদারওয়াইজ সব আবার মুছে ফেললেও কোনো প্রবলেম নাই। তো আমরা এখন ডিসি অ্যানালাইসিস করলাম, সেখান থেকে আমরা কী বের করে রাখলাম, জিএম বের করে রাখলাম। এখন আমাদের চলে তো এসি অ্যানালাইসিস, তাহলে ডিসি অ্যানালাইসিস শেষ, এসি অ্যানালাইসিস করব, এটা মুছে ফেলতে হবে, জায়গা কম আমার হাতে। এসি অ্যানালাইসিস করতে হবে আমার এখন, শুধু এখানে জিএম বের করলাম। এসি অ্যানালাইসিস, তাহলে এসি অ্যানালাইসিস করার জন্য এই বেজ এমিটার জাংশন, যেটা বেজ আর এমিটার জাংশনটাকে আমরা কীভাবে দেখাবো, রেজিস্ট্যান্স দেখাবো না, কী দেখাবো, রেজিস্ট্যান্স। তাহলে এই হচ্ছে কি সেই আগের মতোই, সেটা হচ্ছে আর পাই, আমরা পাই মডেল দিয়ে করব, আর পাই, আর এই বরাবর হচ্ছে কি বেজ, আর এখানে এটাকে আমরা কীভাবে দেখাবো, একটা কারেন্ট সোর্স, যেটা কত সেই আইসি, ওকে, আর এটা হবে কি ইমিটার, ইমিটার সাথে কোনো রেজিস্ট্যান্স আছে, আমরা ভেতরটাকে দেখাবো, এই যে ভেতরটাকে দেখাচ্ছি। তাহলে ভেতরটা করলে এইখানে এটাকে আমরা দেখাবো আর পাই, এই বরাবর দেখাবো কিছুই নাই, এটা দেবো কারেন্ট সোর্স। ওকে, তাহলে মনে পড়ে এসি অ্যানালাইসিসের বেলায় ক্যাপাসিটারগুলো কি দেখাবা, শর্ট দেখাবা, অর্থাৎ এখান থেকে কি সরাসরি কি যাবে, ভি নটে যাবে, এখান থেকে সরাসরি কোথায় যাবে, ভি নটে গেল, আবার এখান থেকে আবার কি 3K আছে, তাহলে এখান থেকে আছে কত সেই 3K, যদি কি 3K থাকে, আর মনে পড়ে এটা কী ভোল্টেজ, কী ভোল্টেজ সোর্স, ডিসি ভোল্টেজ সোর্স, তাহলে এসি অ্যানালাইসিস হবে ডিসি ভোল্টেজ সোর্স কি ডিঅ্যাক্টিভেট, মানে সেটাকে ডিঅ্যাক্টিভেট করে কী করে দিবা, এসেই গ্রাউন্ড করে দিবা। ভেতরটা হিসেবে বাইরেটা হাত দিচ্ছি, এটা লাগালাম, এটা ইউজ করলাম, এটা ইউজ করলাম। দেখো তো ভাই এই বেজের সাথে আবার কত কে আছে, 100K আছে, তাহলে বেজের সাথে এখানে কত আছে 100K, আর তার সাথে ডিসি ভোল্টেজ সোর্স ডিঅ্যাক্টিভেট, মানে কি শর্ট, কী থাকবে শুধু সিগন্যাল থাকবে, এটা এরকম গ্রাউন্ড, শুধু সিগন্যাল থাকবে ভি ইন, আর এমিটারকে সরাসরি কী করেছে গ্রাউন্ড করে দেওয়া হয়েছে। আমি জিএমের মানটা একটা অন্য জায়গায় লিখে রেখে 0.092 মনে রাখলে হচ্ছে। ওকে, তাহলে এসে গ্রাউন্ড করে দিলাম, এটা সে কি বেজ, এটা কি ইমিটার, এটা কি ভাই কালেক্টর, তাহলে মনে পড়ে এটা ভোল্টেজ কি সেই VBE, তাহলে আর পাই ইকুয়াল টু কী বলতে পারি আমরা, আর পাই ইকুয়াল টু জিএম বাই কী বলছিলাম ভাই VBE, সরি জিএম VBE, ভুল করতেছি আমি, আর পাই ইকুয়াল টু কী বলতে পারি ভাই GM VBE, আর আইসি ইকুয়াল টু কী বলতে পারি ভাই, সরি মিস্টেক, আর পাই ইকুয়াল টু বলতেছিলাম এখানে যে কারেন্ট আসবে IB, সেটা কত VBE আপন কত IB। ওকে, আর আইসি ইকুয়াল টু সেটা আমরা কী বলতে পারি GM ইন্টু কি ভাই VBE, তাই কি না। তাহলে ফার্স্টে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে এই VBE এর মানটা
বের করে ফেলা। তো জিএম এর মানটা তো আমরা বের করে ফেলছি অলরেডি, সেটা কত 0.092, এত মোহ। ওকে, তাহলে আইসি আমার জানা দরকার ছিল, তাহলে আমি জিএম পেলাম, আবার কি পেলাম ভিবিই পাবো কোন জায়গা থেকে, ইনপুট থেকে পাবো ভিবিই। তাহলে ইনপুট থেকে কীভাবে ভিবি পাবো ভাই, দেখো তো ভাই এটা কি সার্কিট, সিরিজ সার্কিট না, তাই কি না? অর্থাৎ ইনপুট ভোল্টেজটা এখানে কয় ভাগে ভাগাবে, 2 ভাগে ভাগাবে। এই ভোল্টেজ কিছু অংশ কে নিবে, এ নিবে, বাকি অংশ কে নিবে, এ নিবে। তাহলে এই ভিবি বের করে আমরা যদি একটা কী বলে ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করে দেই, ভিবি কত হবে সেটা বলে ফেলো, ভি ইন ইন্টু কত হবে, ভি ইন ইন্টু কত হবে ভাই, এই যে আর পাই বাই ভি ইন ইন্টু কত হবে, আর পাই বাই কত হবে 100 প্লাস কত হবে এই আর পাই। প্রবলেম হচ্ছে ভাই আর পাইয়ের মানটা কীভাবে পাবো, আরে ভাই আর পাইয়ের মান তো বের করে শিখে আসছি আমরা, মনে পড়ে আমরা এর আগের ক্লাস থেকে কী শিখছি, আর পাই ইকুয়াল টু কি জানি, বিটা বাই কি জিএম। তাহলে আর পাইয়ের মানটা আমি এখানে একটু বের করে ফেলি শর্ট করে, এখান থেকে আমি আর পাইয়ের মানটা বের করে ফেলি। তাহলে আর পাই ইকুয়াল টু কত, বিটা বাই কত জিএম। তাহলে বিটা কত পাই সার্কিটে 100, তাহলে এখানে বসাও কত 100, এখানে জিএমের মান বসাও 0.092, তাহলে কত বেরোচ্ছে 100/092। ওকে, তাহলে কত বেরোচ্ছে 1.09, ওকে 09 গুণ 10⁻³ ওহম। এটাকে আমরা কী লিখতে পারি 1.09 কে লিখতে পারি, ঠিক না? আমাদেরকে ঠিক বেরোচ্ছে, হ্যাঁ 1.09 কে। ওকে, তাহলে আর পাইয়ের মানটা কত পেলাম 1.09 কে, তাহলে আর পাইয়ের মান 0.9 কে বসাই দিই এখানে। তাহলে ভি ইন ইন্টু কত হবে ভাই 1.09 বাই কত হবে 100 প্লাস কত হবে 1.09। তাহলে আমরা এখান থেকে কার মান পেয়ে গেলাম, ভিবিই এর মান পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আইসির মান বের করতে আমাদের কোনো প্রবলেম হবে, কোনো প্রবলেম নেই, আইসির মান বের করো। তাহলে জিএম এর মান কত 0.092 ইন্টু ভিবিই এর মানটা যেটুকু বের করলামই সেটা কত ভাই, ভি ইন ইন্টু কত হবে বলে ফেলো 1.09 বাই কত হবে 100 প্লাস 1.09। এটা হচ্ছে কার মান গেল, আমাদের আইসির মান চলে গেল। তাহলে দেখো তো ভাই এইখান দিকে থেকে তো পুরোটা আউটপুট, তাহলে এই আইসি এইখানে যা, এইখানেও তাই, এইখানেও তাই না, দেখো তো ভাই এই আইসি এইখানেও যা, এইখানেও তাই, এইখানেও তাই না, সেম আইসি। তাহলে আইসি আসবে কোত্থেকে, এখান থেকে আসবে না, এই আইসি আসবে কোত্থেকে, এখান থেকে আসবে তো, আইসি দিক থেকে আসবে। তো এটার চিহ্ন কি প্লাস, এটার চিহ্ন কি মাইনাস, আর ভি আউট যেখানে বের করবো এই চিহ্ন কি প্লাস, এই চিহ্ন কি মাইনাস। তাহলে আমরা লুপ চালাই, তাহলে কি ভি আউটের মান দাঁড়াবে কেমন, এখান থেকে আমরা ভি আউটের মান কত দাঁড়াবে, এখান থেকে ভি আউটের মান দাঁড়াবে মাইনাস, কারণ প্লাস সেকেন্ড মান তো প্লাস, অপাশে গেলে আবার কি মাইনাস। তাহলে ভি আউট ইকুয়াল হবে আইসি ইন্টু 3K, আইসি ইন্টু 3K, তাহলে আইসির মান তো পুরোটা, তাহলে কত হবে 0.092 গুণ হবে কত আমাদের, একটু উপরে লেখা দিই, গুণ হবে 0.092। ওকে, এটা আমরা একবার লিখে দিই। ওকে, তাহলে আইসি ইন্টু আইসি ইকুয়াল কত হবে 0.092 ইন্টু কত হবে ভি ইন ইন্টু 1.09 বাই কত হবে 100 প্লাস কত হবে 1.09 ইন্টু এটা তো এটা গেল আইসি, এই যে আইসি এখান থেকে আইসি, এখান থেকে আইসি, অর্থাৎ এখান থেকে আইসি গুণ হবে কত 3K, তাহলে 3K। তাহলে আমাদের বের করতে হবে গেইন। তাহলে আমার কি লাগবে, ভি ইনটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কি ভি আউট আপন কি হলো ভি ইন। এটা ক্যালকুলেট করলে বাকিটা আমরা পেয়ে যাবেন স্যার। তাহলে কত হয় 0.092 গুণ হবে 1.09 গুণ হবে 300 প্লাস হবে কত 1.09। ওকে, তাহলে গেইন হচ্ছে কত গুণ মাইনাস 2.97। ওকে, 2.97 3 গুণ 10⁻³ তাই তো। এইখানে দেখো তো ভাই জিএম তো মোহতে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর ভিবিই যেটা, এই যে ভিবিই এটা কি ভোল্টে আছে না, এটা মোহতে আছে, এটা ভোল্টে আছে। কেন ভোল্টে আছে, কারণ দেখো উপরেও কিলো নিচেও কিলো কাটাকাটি। তাহলে এটা কি অ্যাম্পিয়ার আছে না, আইসি শুধু কি আছে অ্যাম্পিয়ারে। তাহলে আইসি যদি অ্যাম্পিয়ারে থাকে তাহলে ভাই এই রোধটাও কিসে নিতে হবে, রোধটা কত 10⁻³ মানে কিলো রাখা যাবে না, সেটা কী করতে হবে গুণ করে 10⁻³ গুণ করে কী করতে হবে তাকে কিলো লেস করে দিতে হবে বা শুধু ওহমে নিতে হবে। তো এটা পুরোটা গুণ করলে কি দাঁড়ায় -2.97। এটাই কি ভাই আমার ভোল্টেজ গেইন না।
অর্থাৎ AV ইকুয়াল টু পাচ্ছে কত -2.97 অ্যারাউন্ড পাবো কত ভাই আমি এটাকে আমি -3 বলতে পারি। তার মানে আমি এখানে যে ভোল্টেজ দিব আউটপুটে কত গুণ আকারে পাবো সেটাকে 3 গুণ আকারে আমরা পাবো। আর নেগেটিভ দ্বারা কি মিন করে ইনপুটের যে ভোল্টেজটা সেটা থেকে আউটপুট ভোল্টেজটা 180 ডিগ্রি আউট অফ ফেজ শিফটেড। তো মোটামুটি আমরা এটার গেইনটা বের করতে পারলাম। আমাদের সেকেন্ড যে ম্যাথটা সেটা একটু দেখব। কোশ্চেন টুতে যে ম্যাথটা আছে আমরা আগে বলছিলাম আগেরটা ছিল এনপিএন, এটা হবে কি পিএনপির উপর বেস করে। তো এটার যে ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে এরকম। ওকে, এইখানে মেবি মিটার, ওকে, সাথে দেওয়া আছে হচ্ছে 10K, আর এই জায়গায় একটা ক্যাপাসিটর দিছে। তো আর এখানে কি সেই ইনপুট সিগন্যাল ইনপুট দেওয়া হয়েছে, এর সাথে আর একটা রেজিস্টার সেটা হচ্ছে 5K দিয়ে এখানে পজিটিভ 10 ভোল্ট লাগানো হয়েছে, আর এখানে কি সেই নেগেটিভ 10 ভোল্ট -10 ভোল্ট। এখানে একটা ক্যাপাসিটর দিছে, না ক্যাপাসিটর দেয় নাই, এটা হচ্ছে আমার সেই বেসকে গ্রাউন্ড করে দেওয়া হয়েছে, আর আউটপুটটা নেওয়া হয়েছে এই জায়গা থেকে। খুবই ঝামেলাপূর্ণ ম্যাথ মনে হচ্ছে, V0। ওকে, তো এখানে দুটো কাপলিং ক্যাপাসিটর, এই একটা কাপলিং ক্যাপাসিটর, এই একটা কাপলিং ক্যাপাসিটর। তো আমরা জানতে পারলাম যে এই কাপলিং ক্যাপাসিটর কেন দেয়, আমরা যে এখানে ডিসি ভোল্টেজটা পাবো সেটার জন্য কোথায় না যায়, অ্যাম্প্লিফায়ার বা অন্য কোনো ডিভাইসে না যায়, এই জন্যটাকে আমরা এই ক্যাপাসিটর দেওয়া হয়। কিন্তু এই ক্যাপাসিটর দেওয়া হয় কেন, এই ক্যাপাসিটর কেন দেওয়া হয় সেটা আমি না বলি, কারণ একটু চিন্তা ভাবনা করো, এটা খুব ইন্টারেস্টিং। এই ক্যাপাসিটর না দিলে সমস্যা হবে, এই পুরো বায়াসিংয়ে ডিস্টার্ব হবে। তো কিভাবে কি ডিস্টার্ব হচ্ছে বা কেন হবে এই ক্যাপাসিটর না দিলে কি প্রবলেম, সেটা একটু কাইন্ডলি খুঁজে বের করবা, না পারলে আমাকে অবশ্যই জানাবা, আমি ট্রাই করবো অন্য কোনো লেকচারে এটাকে বোঝাই দেওয়ার জন্য। ওকে, তো আমরা ফার্স্টে করবো কি ডিসি অ্যানালাইসিস করি, মোটামুটি গেইন বের করতে হবে, এরও কি বের করতে হবে, গেইন বের করতে হবে। তো ডিসি অ্যানালাইসিস করে ফেলি আমরা যদি ডিসি অ্যানালাইসিস করি তাহলে দেখো তো ভাই, ডিসি অ্যানালাইসিস করলে ক্যাপাসিটরগুলোকে ওপেন করে দিই, এটা গ্রাউন্ডই থাকবে, ডিসি ভোল্টেজ সোর্স থাকবে, বাকি সব ডিঅ্যাক্টিভেট। এখানে কত -10 ভোল্ট, আর এখানে কত +10 ভোল্ট, এটা হচ্ছে 10K, এটা হচ্ছে 5K, আর ক্যাপাসিটরগুলোকে আমরা কী করে দেবো, ওপেন করে দিব। সুতরাং এখান থেকে ওপেন করা মানে এটা দেখানোর দরকার নেই, এইটা ওপেন করা মানে এটাও কি দেখানোর দরকার নেই। ঠিক আছে, তাহলে আমাকে চেক করতে হবে ভাই, আমার কী বের করতে হবে, এই আইসি বের করতে হবে। আইসি বের করতে হবে কেন, কারণ আমার কি জানা দরকার, জিএম জানা দরকার, কারণ জিএম ইকুয়াল টু কি জানি IC/VT। তাহলে আইসি বের করতে পারলে ভিটি বের করতে হবে। তার আগে জানা দরকার ভাই এই ট্রানজিস্টরটা কোন মোডে আছে, অ্যাক্টিভ মোড, স্যাচুরেশন মোড নাকি কাট অফ মোড, সেটা চেক করার জন্য কী উপায়, এটা কি ভাই কালেক্টর, সরি এটা উল্টে গেল, এটা যে আই হবে না, এটা ইমিটার, এবার তো ইমিটার, এটাকে বলবো ইমিটার, এটাকে বলবো কি বেজ, এটাকে হচ্ছে কালেক্টর। তাহলে বেজে অলরেডি কত ভোল্ট দেওয়া আছে, 0 ভোল্ট দেওয়া আছে। তাহলে যদি এই ট্রানজিস্টরকে কাট অফ অ্যাক্টিভ মোডে যেতে হয় তাহলে এখানে কত ভোল্ট লাগবে, 0.7 ভোল্ট লাগবে, মনে পড়ে, কারণ বেজ ইমিটারে কোন ব্যাস দেওয়া লাগবে, ফরওয়ার্ড ব্যাস। তাহলে এখানে অ্যাটলিস্ট কত ভোল্টেজ থাকা লাগবে, এখানে 0.7 ভোল্ট থাকা লাগবে, আর এখানে 0 ভোল্ট দেওয়া আছে। অর্থাৎ আমরা মনে করি এরকম ডায়োড চিন্তা করতে পারি এটাকে, তাহলে এর মাথায় কত 0.7 দেওয়া লাগবে, আর কত 0 ভোল্ট দেওয়া লাগবে অ্যাটলিস্ট কন্ডিশন পাওয়ার জন্য। তো এই অবস্থায় আমরা ধরে নিই ট্রানজিস্টরটা প্রথমে ধরে নিব যেটা কোন মোডে আছে, অ্যাক্টিভ মোডে আছে। তাহলে এখানে 0.7 আছে, যদি 0.7 থেকে থাকে তাহলে কী করতে হবে, এই কারেন্ট বের করতে পারা যাবে না। তো এখানে ভোল্টেজ কত 0.7, এখানে কত 10 ভোল্ট, তাহলে কারেন্ট কীভাবে বের করবো ভাই, IE বের হবে
10 মাইনাস 0.7 বাই হচ্ছে কত 10K, তাহলে কত পাচ্ছি আমরা 0.3, 10 মাইনাস 0.7, ওকে, ভাগ হচ্ছে কত 10, 0.93 অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার অবশ্যই, কারণ নিচে কিলো আছে। তো আমরা জানি এই আইই এর মান যা হবে এই আইসির মানে কী হবে, অ্যারাউন্ড তাই হবে। সুতরাং এই আইসির মানও কত পেলাম আমরা 0.93 মিলি অ্যাম্পিয়ার। তো আমার কি এই জায়গার ভোল্টেজ জানা লাগবে না চেক করার জন্য? তিনটার, এই ভোল্টেজ জানা লাগবে, এই ভোল্টেজ জানা লাগবে, আর এই ভোল্টেজ জানা লাগবে। তাহলে এই ভোল্টেজ মানে কত ভাই, কারণ এই পথে নামতেছে, তাহলে এই প্রান্ত প্লাস, এই প্রান্ত কি মাইনাস, সেকেন্ড প্রান্ত, তাহলে কত হবে এর ড্রপ মাইনাস 5 গুণ 0.93, ওকে, প্লাস সেকেন্ড প্রান্ত প্লাস 10 বেরিয়েছে 5.35, একে মাইনাস করতে হবে, মাইনাস, কারণ ওই পেশে গেলে মাইনাস হয়ে যায়। এখানে কত হবে মাইনাস 5.35 ভোল্ট, তাহলে এখানে হচ্ছে কত মাইনাস 5.35 ভোল্ট। চেক করে দেখি ভাই, এখানে কত ভোল্ট 0.7, এখানে কত 0, তাহলে এটা কি বেজ ইমিটার জাংশন, ফরওয়ার্ড বায়াস, আর বেজ এটা কালেক্টর জাংশন, তাহলে বেজে ভোল্টেজ বেশি, এটা কি পিএনপি, তাহলে পিতে কি নেগেটিভ ভোল্টেজ, আর এনে কি জিরো ভোল্টেজ, তো এটা কি বড়, এটা কি ছোট, তাহলে পজিটিভ নেগেটিভ মানে কি কোন বায়াস, রিভার্স বায়াস। তাহলে বেজ ইমিটার ফরওয়ার্ড, কারণ এটা তো পজিটিভ, এটা কি নেগেটিভ না, কারণ 0.7 বড়, 0 কি ছোট, তাহলে বেজ ইমিটার কি ফরওয়ার্ড বায়াস, বেস কালেক্টর রিভার্স বায়াস। তার মানে ধরে বোঝা গেল ট্রানজিস্টরটা কোন রিজিয়ন আছে, অ্যাক্টিভ রিজিয়ন আছে। বিটার মান প্রশ্নে বলে দিছে 100, ওকে। তাহলে আমার কার মান করতে হবে ভাই, জিএম এর মান, জিএম মান কত হবে ভাই আইসি আপন ভিটি, তাহলে আইসি বেরিয়েছে কত 0.93, তাই তো, আইসি মান বেরিয়েছে কত 0.93, ওকে। তাহলে ভিটি কত ভাই 25 মিলি ভোল্ট, এটাও কিসে আছে মিলি অ্যাম্পিয়ারে, আমাদের যে মিলি ভোল্ট সেটা কি 25 মিলি ভোল্ট, তাহলে কত পাচ্ছি 0.93 ভাগ হচ্ছে কত 25, 0.0372 জিএম ট্রান্স কন্ডাক্টেন্স, ওপরে মিলি কাটাকাটি অ্যাম্পিয়ার পার ভোল্ট, ওকে, বা মোহ বলতে পারতাম আমরা। তো মোটামুটি ডিসি অ্যানালাইসিস থেকে যত বের করা যায়, ওই যে বলছিলাম আইসি আর জিএম বের করবো, তাহলে আমরা কী বের করে নিলাম, জিএম বের করে নিলাম। এবার কোন অ্যানালাইসিস, এসি অ্যানালাইসিস চলে যাবো, তাহলে গেইন বের করতে পারবো আমরা। তাহলে এসি অ্যানালাইসিসের কনফিগারেশন টাকায় ফেলো, এটা জিএম এর মান মনে থাকবে, কনফিগারেশন টাকায় ফেলি, দেখো ভাই, ওকে, এটা টি মডেল আঁকাবো, আগের বার আঁকাইছিলাম কোন মডেল পাই মডেল, এটা আঁকাবো কি টি মডেল। তো কোনটা সুবিধা হবে আমার, কথা হচ্ছে এইবার যে সিগন্যালটা আমরা অ্যাপ্লাই করতেছি সেটা কোথায় অ্যাপ্লাই করতেছি, এই ইমিটার অ্যাপ্লাই করতেছি না, আর বেসকে কী করে গ্রাউন্ড করে দেওয়া হয়েছে না। তাহলে দেখা যায় যে যেসব কনফিগারেশানে বেস বাদে, বেস টার্মিনাল বাদে অন্য কোনো টার্মিনালে সিগন্যাল অ্যাপ্লাই করা হয়েছে ওইখানে টি মডেল, আর যেখানে বেসে সিগন্যাল অ্যাপ্লাই করা সেখানে কি পাই মডেল। আগেরটা চেক করো, আগের অঙ্কটা চেক করো, আগের অঙ্কটা চেক করলে দেখা যাবে যে বেসে আমার সিগন্যাল দেওয়া হয়েছিল, কিন্তু এখানে কি বেসটা গ্রাউন্ড করে ইমিটারে সিগন্যাল দেওয়া হয়েছে, তাহলে বেস বাদে ইমিটার আর কারেক্টার যে কোনো একটা সিগন্যাল দিলেই টি মডেল। তাহলে এক্ষেত্রে আমরা কোন মডেল টি মডেল অ্যাপ্লাই করবো। তাহলে টি মডেল যদি অ্যাপ্লাই করি তাহলে কী করা হবে ভাই, দেখো, তাহলে এটা কি ইমিটার না, এটা ইমিটার, তাহলে ইমিটারে কী আছে, আচ্ছা আগে ভেতরটা করে নেব, আগে ভেতরে কনফিগারেশনটাকে আমরা করে নেব। তাহলে যদি ভেতরে কনফিগারেশন আমরা করি তাহলে কেমন হবে, এটা কি আইই না, এই বরাবর কি থাকবে আইই, আর এটা কি থাকবে আইবি, আর এই বরাবর কি থাকবে আইসি। আমরা প্রসেস ওয়াইজ আগাই, তো সেই প্রসেস ওয়াইজটা হচ্ছে আমরা আগে ভেতরে কনফিগারেশনটা ভালো করে ড্র করি, ভেতরে কনফিগারেশনটা। তাহলে ভেতরে কনফিগারেশন আমরা তো আরেকবার ড্র করতে চাই, জায়গা কম হইতো আমাদের নিচে আঁকালে। তাহলে ভেতরে কনফিগারেশন দেখো তো ভাই, এই যে আইসি, তাহলে এইটুকু যে কারেন্টটা এটাকে আমরা কি এইটুকু জায়গাটা এটাকে আমরা একটা কারেন্ট সোর্স হিসেবে দেখাবো, এইটুকু মানে ভেতরেরটার এইটুকু কারেন্ট সোর্স। তাহলে এইটা হচ্ছে আমার সেই কি কারেন্ট সোর্স, সেটা কত আইসি, এইটুকুর সব চলে গেল, আর আইবিটাকে সরাসরি গ্রাউন্ড করে দেওয়া হয়েছে, তো এটাকে এরকম ধরে সরাসরি কি গ্রাউন্ড করে দেওয়া হয়েছে, বা এরকমই থাক, ওর সাথে কিছু নাই, এর সাথে কিছুই নাই, তাহলে কিছুই না থাক। আর ইমিটারে টি মডেলের বেলায় আমরা কোন জায়গায় রেজিস্ট্যান্স পাই, ইমিটার রেজিস্ট্যান্স পাই, পাই মডেলে পাই বেজে ইম্পিডেন্স, আর টি মডেল আমরা কি পাই ইমিটার রেজিস্ট্যান্স বা ইমিটার ইম্পিডেন্স।
তাহলে সেই মিটার ইম্পিডেন্সটা কত হবে ভাই? এই সেই মিটার ইম্পিডেন্স আর ই, এটা গেল ভেতরের কনফিগারেশন চলে গেল। আমি আবারও বলি ভাই, আইসিটাকে, এই যে আইসিটাকে কারেন্ট সোর্স দ্বারা রিপ্লেস করলাম, বেজে কিছুই নাই, ভেতরটা দেখতেছি। আর এখানে যে ইমিটার টি মডেল যেহেতু, তাহলে ইম্পিডেন্স পাই আমরা কোথায়? আমরা পাই কি ইমিটারে পাই, ইম্পিডেন্স পাই কি ইমিটারে পাই, ইমিটার ইম্পিডেন্স পাই। তাহলে সেটা হচ্ছে যে আর ই। তাহলে আইসির মান তো আমরা জানি জিএম ইন্টু, সেটা হতে পারে ভিবিই অথবা ভিইবি, এই নিয়ে কোনো প্রকার ডাউট নেই। আর আর ই, এই আর ই মানটা কত হবে ভাই? আর ই মানটা হবে যে ভিবিই আপন কি আমরা যে আগের ক্লাস দেখছিলাম সেটা হচ্ছে কত? এই সেই আইই। আচ্ছা, তাহলে দেখো তো ভাই, এইটুকু হয়ে গেল, এইটুকুর কাজ শেষ, এইটুকুরও কাজ শেষ, এইটুকুরও কাজ শেষ। এখানে ইমিটার ইম্পিডেন্স, এখানে কারেন্ট সোর্স, এখানে বেজে কিছুই নাই। ওকে, তাহলে এই ইমিটার এইখান থেকে দেখো তো ভাই, আর আমরা যখন এসি অ্যানালাইসিস করি, এসি মডেল করি, তখন কি ক্যাপাসিটার শর্ট, তাহলে ক্যাপাসিটার শর্ট করে কী দেওয়া হয়েছে? এবার ভেতরটা শেষ, এবার বাইরেরটা। তাহলে এখানে দেখো তো ইমিটার ইম্পিডেন্স দেখালাম, ক্যাপাসিটার শর্ট করে কি বাইরে কি সোর্স, তাহলে ইমিটার ইম্পিডেন্স ক্যাপাসিটার শর্ট করে বাইরে কি দেখা যায়? আমার সেই ইম্পিডেন্স কী বলে সোর্স দেখাবো, এই সে আমার এসি সিগন্যাল ভি ইন, এটা গ্রাউন্ড করে দাও, এটা তোমার সে কি ভি ইন। আচ্ছা, আবার দেখো তো এই আরই থেকেই আবার 10কে দিকে সরাসরি গ্রাউন্ড, তাহলে এই আরইর এক প্রান্ত থেকেই আবার কি এই 10কে দেখায় আবার গ্রাউন্ড, না সরাসরি গ্রাউন্ড করে দিলাম। আবার বেসকে কী করে দেওয়া হয়েছে? গ্রাউন্ড করে দেওয়া হয়েছে। এক্সটার্নালগুলো আঁকাচ্ছি, এইটুকু ছিল আমার ভেতরেরটা, এই যে এইটুকু ছিল ভেতরের। ওকে, আর এইটুকু শেষ, এর সাথে কত আছে? 5K আছে, বাইরে এনে 5K, আর 10 ভোল্ট তো রাখা যাবে না, ডিসি সোর্স, তাহলে গ্রাউন্ড করে দাও, তো এটা গ্রাউন্ড করে দাও। ওকে, তাহলে দেখো তো ভাই, তাহলে এই গ্রাউন্ড আর কি এই গ্রাউন্ড আর এই গ্রাউন্ডকে সেম পয়েন্ট না? অর্থাৎ এইখানে ভি ইন রাখা যায় কথা, এই পয়েন্ট যা, এই পয়েন্ট তাই, এই পয়েন্ট তাই, আবার এই পয়েন্ট যা, এই পয়েন্ট তাই। অর্থাৎ এই 10K অ্যাক্রসেও কত ভোল্ট? VIN ভোল্ট। আবার কি এখানে তো গ্রাউন্ড, তাহলে এই গ্রাউন্ড সেম গ্রাউন্ড, তাহলে এইখানে ভি ইন, এইখানে ভি ইন, তাহলে এখানেও কত হবে? ভি ইন হবে। অর্থাৎ এই যে ভোল্টেজটা সেটা কত হবে? এর অ্যাক্রসের যে ভোল্টেজ, এখানে কি যেহেতু কারেন্ট এভাবে যাবে, তাহলে এই প্রান্ত প্লাস, এই প্রান্ত কি মাইনাস, তাহলে প্লাস মাইনাস, তাহলে এখানে কত হবে? সেই ভি ইন পরিমাণ ভোল্টেজই হবে। আচ্ছা, তো এটাকে আমরা কি বলতাম? এটা কি ইমিটার, এটাকে আমরা কি বলতাম? বেজ, এটাকে আমরা কি বলি? কালেক্টর। সরি, উল্টে গেল, এটাকে আমরা কি বলতাম? কালেক্টর বলতেছি, এটাকে আমরা কি বলতেছি? বেজ বলতেছি। ওকে, তো আমার আউটপুট যেটা বের করতে হবে দেখো তো, সেটা কি 5K এখান থেকে না, এখান থেকে ক্যাপাসিটার শর্ট করে দিয়ে ভি আউট বের করবো, তাহলে ক্যাপাসিটার শর্ট করে দিয়ে এখানে কি ভি আউট বের করবো না? ওকে, তাহলে ভালো করে দেখো ভাই, এইবার যে ভিবিই, এখানে যে আর ই বের করবো, তাই না? তাহলে আর ই যেটা বের করবো, আর ই বের করতে কি লাগবে? ভিবিই বাই আই ই লাগবে না? তাহলে বেস কোন জায়গায়? এই যে এটা হচ্ছে বেজ, আর এমিটার কই? এই জায়গার না? তাহলে যে ভিবিই এর মান সেটা কোন জায়গার মান ভাই? এই বেজ আর কি মিটারের ভোল্টেজ, কিন্তু এবার কি ইমিটার ভোল্টেজ প্লাস, আর এখানে কি ইমিটার প্লাস আর বেজ কি মাইনাস না? তাহলে উল্টা হবে। এক্ষেত্রে আমরা কি করতে পারবো ভাই? এক্ষেত্রে আমরা বলতে পারবো ভিইবি আপন কি আইই না? তাহলে ভিইবির মান কি এইটুক না? এইটুকুর মান যা, এইটুকুর মান হতে আবার ভি ইনের মানও কি তাই? তাহলে ভিইবির পরিবর্তে আমরা কি লিখতে পারি? ভি ইন লিখতে পারি। আর এখানে কি থাকবে? কি থাকবে বলে পারো? আইই থাকবে না? তাহলে এখানে আইই। ওকে, আচ্ছা, এটা আমার জানার দরকার নেই। তো আমরা আর ইর মানটা দেখো বের করতে পারবো, আর এর মানটা আমরা কীভাবে বের করতে পারবো সেটা একটু জানা দরকার। আমরা যদি আর এর মান বের করতে চাই, তাহলে আর পায়ের মান আমরা কীভাবে বের করতাম? আর পায়ের মান বের করতাম বিটা বাই জিএম। তাহলে বেসিক্যালি বিটা কত? 100, আর জিএম কত? 0.0372।
তাহলে কত বেরোবে 100/0.0372 কত বেরোচ্ছে তাহলে আর পার মান বেরোচ্ছে 2.68K তাহলে আর পাই বেরোচ্ছে কিন্তু আমার তো এখানে লাগবে আর ই লাগবে তাহলে ওই সেই ফর্মুলা আর ই বের করবে কী হবে আর পাই বাই 1 প্লাস বিটা গত ক্লাসের ফর্মুলা তাহলে আর পাই কত 2.68 1 প্লাস বিটা মানে কত 100 তাহলে কত বেরোবে 101 দ্বারা আমরা ভাগ করব ঠিক আছে 101 দ্বারা ভাগ করব তাহলে কত বেরোলো 20 এটা কি 2.68 আপন কত 101 তাহলে কত বেরোবে 0.03K বা 26 নিলে হচ্ছে 0.027 নাও কে নাও ওকে তাহলে আরই বেরোলো কত ভাই 0.027K তাহলে আমার কি লাগবে ভাই এখানে যদি আইসি বের করতে হয় তাহলে কি লাগবে ভিবিই লাগবে তাহলে ভিবি মানে কোনটা এটা না প্লাস মাইনাস এটা হচ্ছে বেজ আর এটা কি মিটার তাহলে বেজ আর মিটারের মধ্যকার ভোল্টেজ সেটা হচ্ছে ভিবিই তাহলে ভিবিই এর মান এখানে পাবো ভিইবি পাবো না তাহলে এখানে ভিইবির মান যা সেটা কত ভিইআইএন তাহলে ভিবিই এর মান কত হবে আমরা যদি আইসি বের করতে চাই তাহলে জিএম কত 0.0372 ইন্টু ভিবিই এর মান কত হবে উল্টা না নেগেটিভ ভি ইন সেটা বেড়ে গেল কারণ ভিইবি যদি ভি ইন হয় তাহলে ভিবিই কত হবে মাইনাস ভি ইন হবে তাহলে আইসি বেরোলো আর এই আইসি এইখানেও যা এই আইসি এখানে যা এখানে কি তাই আর সেটা কি ভাই সেই ভি আউট বের করতে হবে না ভি আউট তাহলে ভি আউটের মান কত হবে বলে ফেলো তো একটু ভি আউটের মান দেবে এখান থেকে প্লাস মাইনাস তাহলে কত হবে বলে ফেলো তাহলে এখানে একটা মাইনাস লাগাও এরপর সেকেন্ড প্রান্ত হিসাব করো তার সেকেন্ড প্রান্ত কত 5 ভি আউটের মান লাগবে না একবারে বেরোবে আমাদের তাহলে 5 গুণ কত হবে 10⁻³ ওকে তাহলে এই জিএম তো মোহতে আছে আর ভিবিই এর মানটা তো ভোল্টেজেই আছে তো দেখা যাবে যে এটা কিসে আছে অ্যাম্পিয়ারই আসবে আচ্ছা তাহলে 5 গুণ 10⁻³ গুণ হবে কত 0.0372 তাহলে গুণ হবে কত এই সেই ভি ইন আর এই নেগেটিভ আর এই ভি ইন প্লাস মাইনাস হবে ওকে তাহলে কত বেরোবে এখান থেকে এখানে মাইনাস ভি ইনে থাকবে আর লুপ চালালে সেকেন্ড প্রান্ত প্লাস মাইনাস হবে উপেসে গেলে কি প্লাস হয়ে যাবে তাহলে ভি আউটের মানটা কত বেরোয় আমরা যদি গেইন বের করবো তাহলে কি লাগবে ভি আউট আচ্ছা ভি আউট ভি ইন দিলে কত হবে 5 গুণ 10⁻³ গুণ হবে 0.0372 ওকে তাহলে কত পাচ্ছি 186 ভোল্ট পার ভোল্ট এটাই তো গেইন না এটাই গেইন তার মানে ব্যাপারটা খেয়াল করছো যে আমি এখানে ভোল্টেজ যা দিব আউটপুটে কত গুণ আকারে পাবো সেটার 186 গুণ হবে ভোল্টেজ এই হচ্ছে আমাদের মোটামুটি টি মডেলের ম্যাথগুলো সরি মানে কী বলে মডেলিংয়ের ম্যাথগুলো তো একটা কথা মনে রাখতে হবে যে কখন আমরা পাই মডেল ইউজ কখন আমরা টি মডেল ইউজ করবো যখন বেজে আমরা সিগন্যাল অ্যাপ্লাই করব তখন পাই মডেল আর টি মডেল কখন অ্যাপ্লাই করব যখন বেস বাদে অন্য দুটো কালেক্টর অথবা ইমিটারে সিগন্যাল অ্যাপ্লাই করব তখন আমাদের অ্যাপ্লাই করতে হবে হচ্ছে টি মডেল তো এই হচ্ছে কথাবার্তা আর ডিসি অ্যানালাইসিস থেকে আমাদের বের করবো কি আমরা জিএম আর আইসি বের করবো দেন ওই আইসি আর জিএম বের করে আমরা ফার্স্টে আরই বের করে নিব ওখান থেকে আরই বের করে নিব ইকুইভ্যালেন্ট আরই বলো আর পাই বলো সেগুলো বের করে নিব তারপরে ভিবিই বের করব ভিবিই থেকে আমরা সেই আইসি মান বের করবো দেন আমরা প্রসেস মেনটেন করলে আমাদের মোটামুটি গেইন বের হয়ে যাবে ধন্যবাদ